সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। নিস্তব্ধ বিকেল, আকাশে গুমোটভাবে স্পষ্ট বিদ্যমান। সূর্যি মামার দেখা নেই আকাশে, তাই তার অস্ত যাওয়ার লক্ষণও বলা ভারী মুশকিল। আর আজ নিস্তব্ধ আসবে কিনা তা বলাও তৃপ্তির জন্য ভারী মুশকিল। তৃপ্তি আধা ঘন্টা যাবৎ বসে আছে সুনামধন্য এক পার্কের বেঞ্চিতে। কত শত মানুষের আনাগোনা এই পার্কে, অথচ তার প্রণয় পুরুষই আসার নাম নেই। আধা ঘন্টা কেন, সারাদিন রাত বসে থাকতেও তার কোনো আপত্তি নেই। হ্যাঁ, তার প্রণয় পুরুষ তো নিস্তব্ধ ব্যতীত আর কেউ নয়। আজ তৃপ্তি তাকে দেখা করতে বলেছে এই পার্কে। আজ সে নিস্তব্ধকে নিজের হাতের মুঠোয় পুড়তে আর একটু চেষ্টা করবে। নিস্তব্ধ হাজির হলো আরো 10 মিনিট তৃপ্তিকে অপেক্ষা করিয়ে। এসে তৃপ্তির সামনের বেঞ্চে বসে গম্ভীর স্বরে বলল, কি দরকারে ডেকেছিস? দ্রুত বল, আমার হাতে একদম সময় নেই। নিস্তব্ধর আগমনে তৃপ্তি যেমন খুশি হলো, সঙ্গে আর একটু আবেদনময়ী ভঙ্গিতে বসার চেষ্টা করলো নিস্তব্ধকে নিজের দিকে আকর্ষণের তাগিদে। নিস্তব্ধ সেদিকে কোনো ধ্যান নেই, সে ব্যস্ত তার ফোনে স্ক্রল করতে। তৃপ্তি গলা খাকারি দিয়ে বলল, শুনলাম তোর বউ নাকি তোকে ডিভোর্স দেওয়ার কথা বলেছে। নিস্তব্ধ ভাবরেশীন কণ্ঠে বলল। তো তৃপ্তি নিজের স্বর আর একটু মধুর করার চেষ্টা করল। ডিভোর্সটা বরং দিয়ে দি, বুঝলি? নিস্তব্ধ এবারে তৃপ্তির দিকে এক ভ্রু উঁচিয়ে চাইল, বোঝার চেষ্টা করলো এরপর সে কি বলবে। তৃপ্তি আবারও বলতে লাগলো, দেখ, লো ক্লাস একটা মেয়ে, তার উপর এতিম, তোকে ডিভোর্স দিতে চায়। তুই ভাবতে পারছিস, যেখানে ওই মেয়ের মুখের উপর তুই ডিভোর্স পেপার ছুঁড়ে ফেলবি, সেখানে ওই মেয়ে তোকে ডিভোর্স দিতে চাচ্ছে? ওর কোনো ক্লাস আছে? তাছাড়া তুই তো ওকে মানিস না। দেখ, তোর জন্য তো মেয়ের অভাব পড়বে না। এই আমাকেই দেখ। ওয়েট, তুই এসব বলার জন্য আমাকে এখানে ডেকেছিস, রাইট? এসব বলার জন্য মানে? নিস্তব্ধ, তোকে আমি এতগুলো দিন যাবৎ ভালোবাসি, অথচ তুই আমাকে বারবার অপমান করেছিস। এই সামান্য পুচকে মেয়ের মাঝে কি পাবি তুই? বল, কি পাবি? আমি তোকে যতটা সুখ দিতে পারবো, ও কি তোকে ততটা সুখ দিতে পারবে? তোকে বহন করার ক্ষমতা আছে ওর? গিয়েও খ্যাত, সামান্য সরকারি মেডিকেলেই চান্স পেতে পারলো না, আবার তোদের টাকায় ফুটানি মেরে বেসরকারিতে পড়ছে। তৃপ্তি নিস্তব্ধর হাত ধরতে গেল, তবে সেটা আর হয়ে উঠল না। তার আগেই বাড়ানো হাতটা তার গালে গিয়ে ঠেকল। তৃপ্তি হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঠাস করে ওর গালে চর মেরে দিল কষিয়ে। রাগের নিস্তব্ধ শরীর কেঁপে কেঁপে উঠছে। নিস্তব্ধ চিবিয়ে বলল, কথাগুলো কান খুলে শোনো রাখ। তোকে আগেও বলেছে, আবারও বলছে, তাসফি আমার ওয়াইফ। ডিভোর্স দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করিনি। তাছাড়া আমার ওয়াইফকে আমি ডিভোর্স দেবো কি দেবো না তুই বলার কে? আমার ওয়াইফ লো ক্লাস নয়, বরং তোর স্ট্যাটাস লো ক্লাস। আর তুই আমায় কি সুখ দিবি রে? তোর মতো পতিদের বাস দিয়েও এই নিস্তব্ধ ইয়াসার হাঁটে না। শুধুমাত্র কোন এক সময় বন্ধু আর একজন মেয়ে বলে আজ তুই বেঁচে গেলি, নাহলে জ্যান্ত পুঁতে রাখতো তোকে আজ এখানে। আর এসে ভালোবাসা ছাড়। কেন, হাজারটা পুরুষের নিচে যখন শুয়ে পড়তিস, তখন সে ফল ভালোবাসা ছিল কোথায় তোর? আমার পেছনে না পড়ে থেকে বেচারা সুজন তোকে এতগুলো বছর ধরে ভালোবাসে, সেগুলো তো তোর চোখে বাঁধে না। আমার পিছু ছেড়ে এবার একটু ছেলেটার দিকে চোখ দে। নিস্তব্ধ, আমার কথাটা শোন। নিস্তব্ধ আবার তার গালে চর বসিয়ে দিল। যা বললাম মাথায় গেঁথে নিস। লাস্ট ওয়ার্নিং দিলাম, শুধরে যা। আশেপাশের মানুষ আর চোখে চাইছে। সার্কাস দেখতে কারি না ভালো লাগে। এই লাস্ট বার ওয়ার্নিং দিলাম, শুধরে যা বলি। নিস্তব্ধ আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভর সন্ধ্যাবেলায় তৃপ্তি গালে হাত দিয়ে নিস্তব্ধ যাওয়ার পানে শূন্য মস্তিষ্কে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আশেপাশের মানুষ তার পাশ দিয়ে যাচ্ছে আর কটূক্তি করছে। একেই বলে নিজের পায়ে কুড়াল নিজে মারা। নিস্তব্ধ তার বহু বছরের ভালোবাসা। প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তৃপ্তি নিস্তব্ধর সাথে একই স্কুলে পড়াশোনা করেছে। ছেলেটা ছিল একটু আলাদা, সবার সঙ্গে কম কথা বলতো, ক্লাসে ছিল ফার্স্ট বয়। তৃপ্তি তাকে সবসময় লুকিয়ে লুকিয়ে অবলোকন করত। প্রেমের অর্থ না বুঝতে পারলেও নিস্তব্ধর করা সকল কার্যক্রম তার ভীষণ ভালো লাগত। ক্লাস 5-এ থাকাকালীন তৃপ্তি বুঝতে পারল সে নিস্তব্ধকে অনেকটা পছন্দ করে, যেটা অন্য সব পছন্দের চেয়েও একটু আলাদা। কোনো মেয়েকে নিস্তব্ধর আশেপাশে দেখলে তার হিংসে হতো। এমনকি ছেলেদের সঙ্গে নিস্তব্ধ যখন কথা বলতো, তখনও তার রাগ হতো। তার সঙ্গে কখনো কথা বলে না, অথচ দেখো
কি সুন্দর করে ওদের সঙ্গে কথা বলছে। একদিন নিস্তব্ধর স্কুল ব্যাগের চেইন খোলা দেখতে পেল। তৃপ্তি কি করবে বুঝে পেল না, ডাকবে কি ডাকবে না। হাজারটা চিন্তা করতে করতে সে বলে উঠল, এই নিস্তব্ধ, শুনছো? তোমার চেন খোলা। নিস্তব্ধ থেমে গেল, তার হাঁটা থামিয়ে দিল, ভ্রু কুচকে পিছু ঘুরে চাইল। তৃপ্তি আমতা আমতা করে বলল, তোমার ব্যাগের চেন খোলা। নিস্তব্ধ ও বলে কাঁধ হতে ব্যাগ নামিয়ে দেখে সত্যি চেন খোলা। অতঃপর তার লাগিয়ে তৃপ্তির উদ্দেশ্যে বলল, থ্যাঙ্কস। তৃপ্তিকে আর পাইকে এত ভালো লেগেছিল সেদিন তার। নিস্তব্ধ সেই তার সঙ্গেই প্রথম এবং শেষ কথা বলেছিল স্কুল লাইফে। এরপর ওদের দুজনের পথটা আবার আলাদা হয়ে গেল। নিস্তব্ধ অন্য স্কুলে আর তৃপ্তি আরেক স্কুলে। দীর্ঘ 5টি বছর সে নিস্তব্ধ দেখা পায়নি। আগের বোকাশোকা ভদ্র বাচ্চা তৃপ্তি হয়ে উঠল ধুরন্ধর, বদমেজাজি, অহংকারী আর হিংসুটে। ক্লাস 10-এ থাকতে তার বাবা মা নিজেদের স্বার্থে সেপারেট হয়ে গেল। কেউ ভাবল না তৃপ্তির ভবিষ্যতের কথা। তৃপ্তি থাকতে শুধু করল বাবার কাছে। বাবা নিত্য নতুন মেয়ে ঘরে এনে ফুর্তি করত। বাবা তাকে ভীষণ আদর করতেন, কিন্তু বাবার ওই একটাই ছিল খারাপ অভ্যেস, মেয়েবাজি। আর কখনো বিয়েও করলেন না। এখন অবশ্য তার শিক্ষা হয়েছে, এখন আর মেয়েবাজি করেন না তার বাবা। হজ করে এসেছেন, কিন্তু যা ক্ষতি করার তার বাবা তো তার করেই ফেলেছে। এই একটা কারণে সে নিস্তব্ধকে আজও সে নিজের কাছে টানতে পারে না। বাবার এসব কার্যকলাপ দেখে তৃপ্তির রাগে দুঃখে একাধিক ছেলের সঙ্গে মিশতে শুরু করল। কলেজের প্রথম বছরটা তৃপ্তির কাটলো একটা ঘোরের মাঝে। বাজে নেশার সঙ্গে খারাপ বন্ধু, যার তার সাথে ইন্টিমেট হওয়া যেন তারও বাবার মতো নেশায় পরিণত হতে লাগলো। আর তারপরেই এলো তার জীবনের ভয়াবহ দিনগুলো। একদিন নেশা করে ছেলেদের সঙ্গে ইন্টিমেট হয়ে উলঙ্গ অবস্থায় এক হোটেলে ধরা খেল পুলিশের হাতে। ব্যাস, টানা 15 দিন সে কাটিয়েছে জেলে। তার বাবা মেয়ের দিকে সেদিন অসহায় চোখে তাকিয়েছিলেন। তার তৃপ্তি তাকিয়ে ছিল ঘৃণার চোখে। তার বাবা সেদিন খুব ভালো করেই নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন। বুঝতে তো হবেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর মাদকের নেশা ছাড়াতেই 1 মাস যাবৎ সে ছিল অ্যাসাইলামে। বাড়ি ফেরার পর আর বাবার এসব কর্মকাণ্ড দেখেনি তৃপ্তি। এরপর বাবা তাকে অন্য কলেজে ভর্তি করালো, যেন পুনরায় তার পরিচিতি বাজে ছেলেদের সঙ্গে মিশতে না পারে। আর সেখানে সে দেখা পেল আবারও নিস্তব্ধর। পুরনো অনুভূতি তার আবারও জাগ্রত হলো। সে নিজেকে ছেলেদের সঙ্গে মেশার বাজে অভ্যাস থেকে সরিয়ে রাখার চেষ্টা করল এবং সফলও হলো। কিন্তু নিজের অহংকার আর বদমেজাজ কোনোটাই সে পাল্টাতে পারল না। ধীরে নিস্তব্ধর সাথে সে বন্ধু গড়ে তুলল। মেডিকেল লাইফে তৃপ্তি তাকে 2বার প্রপোজও করেছিল, কিন্তু নিস্তব্ধ 2বারই তাকে রিজেক্ট করেছে। বলেছে সে এসব প্রেম ভালোবাসায় জড়াতে চায় না। তৃপ্তির অতীত নিস্তব্ধ কিভাবে যেন জেনে গিয়েছিল। আর তারপর থেকে নিস্তব্ধর চোখে সে আর তাদের বন্ধুত্বটা দেখতে পায় না, পায় শুধু অধিকাংশ ঘৃণার আস্তরণ। তৃপ্তি বেঞ্চে বসে হাউমাউ করে কান্না করতে লাগলো। সে একটা অপদার্থ, কারো ভালোবাসা পাবার যোগ্য নয় সে। একটা মানুষ তো এমনি এমনি খারাপ হয় না, তার চারপাশের পরিবেশে প্রভাবিত হয়ে তবেই সে কোনো খারাপ পন্থা বেছে নেয়। এই যে আজকাল যে সমস্ত মেয়েগুলো খারাপ বের হয়, তারা কেন খারাপ হয়? এই অসুস্থ সমাজের কারণেই। সারাক্ষণ ফোনে নোংরামি দেখে দেখে তাদের মস্তিষ্কের মাঝেও নোংরামির নেশা চেপে ধরে, ঠিক তৃপ্তির মতো। রবের প্রতি তারা বিশ্বাস হারাতে শুরু করেছে, নিজেকে নিজের সর্বা ভাবতে শুরু করে দিয়েছে। বাবা মার সঙ্গে তারা খারাপ ব্যবহার করে। একসময় তারা এতটাই টক্সিক হয়ে ওঠে যে মানুষের ভালো কথাও তাদের গায়ে বিষের মতো ফোটে। অথচ যদি দেখে কোথাও নোংরামি আলোচনা হচ্ছে, সেখানে তারা ঝাঁপিয়ে পড়ে, হাসি ঠাট্টায় মেতে ওঠে নিরন্তর। অথচ তাদের মাঝে থাকে না কোনো অনুশোচনা, না মৃত্যুর প্রতি ভয়। তারা ভুলে যায় একদিন তাদেরও মৃত্যুর স্বাদ নিতে হবে। কি করবে সেদিন, তারা কি জবাব দেবে সেদিন তারা নিজের সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে? তাদের দুহাতের সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই যে শুধু নোংরামিতে ভরা। এই দুনিয়া যে সামান্য জেলখানা, তা কি তারা বোঝে না? বিকাল গড়িয়ে সন্ধ্যা হলো, সন্ধ্যা শেষে রাত নামলো, মানুষের আনাগোনা কমতে লাগলো। একসময় একেবারেই নিঃশেষ হয়ে গেল চারিধারের মানুষের আনাগোনা। গভীর আধারে ছেয়ে গেল চারিপাশ, মেঘে গুরুম গুরুম শব্দ হলো। ধরনের বুক ছিঁড়ে হালকা ঝিরিঝিরি বর্ষণের ক্ষুদ্র কণার দেখা মিলল। তবুও তৃপ্তি সেই এক জায়গাতেই হাঁটু গেড়ে বসে রইল। বর্ষণের মাত্রা অত্যাধিক নয়, হালকা, তবুও তা পড়তে রইল ঘণ্টা ধরে।
তৃপ্তি হঠাৎ বুঝতে পারলো আধ ঘন্টা যাবত তার গায়ে কোনো বৃষ্টির ফোঁটা লাগছে না, আর না তো এতক্ষণ দূরের সেই ল্যাম্পপোস্টের সূক্ষ্ম রোশনিটা, আর সে তার হাঁটুর নিচ দিয়ে দেখছে কারো আবছা ছায়াকে আসবে তার খোঁজ নিতে। তাকে নিয়ে যে কারো টেনশন নেই। তৃপ্তি মাথা তুলে চাইল, মাথাটা ভার হয়ে আছে। তার সামনে দাঁড়িয়ে আছে এক সুদর্শন যুবকের অবয়ব, যে তার মাথায় দীর্ঘক্ষণ যাবৎ নিঃশব্দে ছাতা ধরে আছে, অথচ যুবকের চোয়াল বেয়ে পড়ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। সে এক অদ্ভুত ছন্দ। যুবকটিকে এই তো তৃপ্তি এই অন্ধকারের মাঝেও হালকা আবছা আলোয় সুজনের মুখখানা হালকা করে দেখতে পাচ্ছে। সুজন এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। তৃপ্তি এই মুহূর্তে যেন একটি আদুরে বিড়াল ছানা। তার মাঝে নেই কোনো অহংকারের লেশমাত্র, নেই কোনো অভদ্র অশালীন আচরণ। দুঃখের সাগরে ভেসে কেই বা নিজের নোংরামি সত্তাকে চিরন্তন জাগ্রত রাখতে পারে? দুঃখের জোয়ারে ভাসার পরেই তো মানুষের জাগতিক জ্ঞান জাগ্রত হয়। দুঃখ শেষে পুনরায় সে জ্ঞান লোপ পায়, আবারও হয়ে ওঠে দুর্বল থেকে হিংস্র। একই সঙ্গে তাদের কত রূপ, হায় রে মনুষ্য জাতি। তৃপ্তি হাতে ছাতাটা ধরিয়ে দিয়ে গম্ভীর সুজন একটি ছোট বাক্য উচ্চারণ করল, বাড়ি ফিরে যা। অতপর সুজন যেমনই নিঃশব্দে আগমন করেছিল তেমনি নিঃশব্দে প্রস্থান করল। যেমন করে মানুষের মনে প্রেম ফাগুনের বাতাস নিঃশব্দে আগমন করে, আবার সময় শেষ হলে নিঃশব্দে তা প্রস্থান করে। ফাগুন তো চিরকাল রয় না। বাড়ি ফিরে যা। বাক্যটি কোন ধরনের পর্যায়ে পড়ে, আদেশ নাকি অনুরোধ জানে না তৃপ্তি, তবে সে তাই মেনে নিল। হোক না কখনো নিজের নিয়মের বেড়াজাল থেকে বেরিয়ে অদ্ভুত আচরণ করা। জীবনটাকে তো একটু সীমার মাঝে থেকে উপভোগ করা দরকার। পরদিন কলেজে গিয়ে তাসফি তার চারপাশের পরিবেশ অবলোকন করেই বুঝতে পারলো আজ কলেজে কিছুটা উৎসব মুখর পরিবেশ। চারপাশ ফুল দিয়ে সাজানো। একটু এগিয়েই দেখলো আশা, আরাধ্য, সৌনিধি ওরা সবাই দাঁড়িয়ে আছে ক্লাসের বাইরে। তাসফি সেদিকে এগিয়ে গেল। ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলতো? আরাধ্য হেসে বলল, আরে জানিস না, আজ ইশতিয়াক স্যারের শিক্ষকতার শেষ দিন কলেজে। এরপর থেকে তিনি আর আমাদের পড়াবেন না, তাই ওনার বিদায় উপলক্ষে এত আয়োজন। তাসফি অবাক কণ্ঠে বলল, ওয়েট, কেন? স্যার খুব ভালো এক্সপার্ট একজন ডক্টর, সমস্ত বিষয় খুব ভালোভাবে বোঝাতেন তিনি আমাদের। তবে আশা বলল, আরে উনি নাকি বিদেশ যাবেন ছেলেমেয়ের কাছে, বার্ধক্যের সময়টা নাকি উনি ছেলেমেয়ের সঙ্গেই কাটাতে চান, তাই বাংলাদেশের সঙ্গে সঙ্গেই হসপিটালও কলেজ ছাড়বেন। তাসফি তাল মিলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বার্ধক্যের একটা সময় এসে সকলের কাছ থেকে ছুটি নেওয়া উচিত, যদি তার বাড়িতে কর্মজীবী সন্তানরা থেকে থাকে। তো একটা ছেলে সারাটা জীবন পরিবার সংসারের জন্য খেটে যায়, সারাদিন অফিস নয় নিজ নিজ পেশায় নিয়োজিত কর্মস্থলেই তাদের কেটে যায়। স্ত্রী সন্তানের নিকট ওই রাতটুকুই বরাদ্দ, তাই এই সময়টা অন্তত সবকিছুকে বিরত রেখে পরিবারকে সময় দেওয়ার সঙ্গে রবের বন্দেগী করা উচিত। মৃত্যুর ডাক কখন চলে আসে বলা তো আর যায় না। তা চারপাশের মানুষের এত কিচিরমিচির তাসফির ভালো লাগছে না। আগে জানলে সে কখনো আসতো না। তাছাড়া আজ ক্লাস হবে বলে মনে হয় না। তাসফি শান্ত একটি পরিবেশ খুঁজে সেখানে একটি বেঞ্চে মাথা এলিয়ে বসে রইল। ক্লাসে আর কারো টিকিটিও দেখা যাচ্ছে না, তাতে সে নিশ্চিত হলো। হঠাৎ সামনে কারো উপস্থিতি বুঝতে পেরে তাসফি মাথা তুলে চাইল। নিস্তব্ধর গভীর মুখখানা অবলোকন করতে তাসফি চট করে উঠে দাঁড়ালো। এই লোকের জন্য কোথাও বসে বসে শান্তি পাচ্ছে না, ভারী মুশকিল হলো তো। তাসফি ক্লাস থেকে বের হতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তার সামনে এসে দাঁড়ালো। তাসফি তার ডান পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার বাম হাত দিয়ে সে স্থান বন্ধ করে দিল। বাম পাশ দিয়ে বের হতে গেলে নিস্তব্ধ তার ডান হাত দিয়ে উঁচিয়ে একই কাজ করলো। তাসফি নিস্তব্ধর দিকে বিরক্তি নিয়ে চাইল। নিস্তব্ধ এক ভ্রু উঁচিয়ে চাইল, মুখে বলল, কথা বলবেন না ম্যাডাম? তাসফি নিস্তব্ধর চোখের দিকে তাকিয়ে বাঁকা হাসল। নিস্তব্ধ হাত ঢিল হয়ে পড়তেই তাসফি চট করে পাশ দিয়ে বেরিয়ে এলো। নিস্তব্ধ তার পিছু রাখলো। যে ম্যাডাম শুনুন তো। তাসফি তাকে ভেঙচি কেটে চলে গেল। মনে মনে বাঁকা হেসে বলল, ডক্টর সাহেব, আপনি যতই এই তাসফিকে ধরতে চেষ্টা করুন না কেন, সে তো এত দ্রুত ধরা দেবে না, প্রশ্নই আসে না। নিস্তব্ধ শক্ত চোখে তাকিয়ে ঠোঁট কামড়ে বলল, সবসময় আপনার এই ট্রিক্স কাজে লাগবে না মিসেস নিস্তব্ধ। ইয়াসার, আমার সব দুর্বলতা তো আপনি জানেন না, তবে কি করে তা ক্ষণে ক্ষণে কাজে লাগবেন শুনে। তবে ব্যাপারটা ইন্টারেস্টিং, আই লাইক ইট।
তাসফি আজ বাড়ি ফিরতেই তার দাদি কমলা বেগম আহাজারি শুরু করলেন। অমন সন্ধ্যার পোলাডারে সারিস না রে মাইয়া, পরে পস্তাবি রে। কত সন্ধ্যার পোলাডা। তাসফি বিরক্ত হয়ে নিজের ঘরের দ্বার দিল। দাদির এক প্যাচাল শুনতে শুনতে সে অসহ্য। তাসফি ফ্রেশ হয়ে ওয়ার্ড্রবের কাছে গেল। মনটা একটু খারাপ হলেই তার বাবার চিঠিগুলো পড়তে ভীষণ ভালো লাগে। আজ তাসফি ভুলবশত হয়তো ব্যালকনির দরজাটা না লাগিয়েই ঘুমিয়ে পড়েছে। সেদিনের আবছা অবয়বের সুদর্শন যুবকটি পুনরায় এসে অর্ধরাত কাটিয়ে দিল শিমুল গাছের নিচে দাঁড়িয়ে তার প্রেয়সীর সুন্দর মুখখানা অবলোকন করতে করতে। কখন রাত 2টো পেরিয়ে 3টে বাজতে চলল তার হদিস নেই। ভয়ের দরুন মেয়েটার রুমের লাইট জ্বালিয়েই ঘুমায়। অবশ্য এতে তার সুবিধাই হয়। ব্যালকনিতে কোনো রেলিং নেই, কোমর সমান রেলিং গাঁথা। সে চাইলেই নিঃশব্দে ভেতরে ঢুকতে পারে, তবে সে তা করবে না। কি দরকার লুকিয়ে সব করার? যা করার সামনাসামনি করবে সে তো ভীতু নয়। তার ভেতরকার সত্তা বিদ্রুপ করে বলে, হ্যাঁ ভীতু নয়, ভীতু নয় দেখেই তো তুমি এভাবে চোরের মতো তাকে লুকিয়ে দেখতে আসো। সাহস থাকলে সামনে গিয়ে দেখা দাও। হ্যাঁ ভীতু যুবক। সুদর্শন যুবকটি তাকে ভীষণ করে শাসায়। চুপ। সন্ধ্যা নামের পর মুহূর্ত। উজ্জ্বলমান আকাশটা অন্ধকারে তলিয়ে গিয়েছে। আজ চাঁদ বাবার দেখা পাওয়া মনে হচ্ছে বড়ই দুর্লভ, কারণ আকাশে মেঘ গুচ্ছ করে নিয়েছে তাদের দখলদারি। তাদের দখলদারির সময়টাতে চাঁদ তারার দেখা দেওয়া যে বানা। নিস্তব্ধ কেবলই ওসমান ভিলায় পা রেখে নিজের রুমে যাওয়ার তাগিদে কদম বাড়াচ্ছিল। তাতে ব্যাগরা দিলেন অনিমা বেগম। দাঁড়াও। নিস্তব্ধ ভ্রু কুচকে দাঁড়িয়ে বলল, যা বলার দ্রুত বলো মা। অনিমা বেগম নির্লিপ্ত কণ্ঠে শুধালেন, তোমার বাবা তোমার রুমে ডিভোর্সের পেপার রেখে এসেছে, সাবধানে তাতে সাইন করে তাসফির কাছে পাঠিয়ে দিও। নিস্তব্ধ এগিয়ে গিয়ে পেছন থেকে মাকে আলতো জড়িয়ে ধরো, বাঁকা হেসে বলল, কিন্তু আমি তো আমার বউকে ডিভোর্স দেবো না মা, তোমাদের তো আগেই বলেছে। সো কোথাও সাইন করার প্রশ্ন উঠছে না। অনিমা বেগম ছেলেকে নিজের কাছ থেকে ছাড়িয়ে শক্ত কণ্ঠে বললেন, তুমি কি ভেবেছ তোমার কথা মতো সব হবে? নিস্তব্ধ ভাবলেশীন কণ্ঠে শুধালো, অবশ্যই, আমি যা বলবো করব তাই তো হবে, তাই না মাই ডিয়ার মাদার? আফটার অল বউটা তো আমার। বলেই নিস্তব্ধ স্মিত হেসে দোতলায় সিঁড়ি বেয়ে উঠে গেল। পেছন থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে চেঁচিয়ে বললেন, তবে এতদিন বউয়ের প্রতি এই দরদ কোথায় ছিল তোমার? নিস্তব্ধ যেতে যেতে নির্লিপ্ত কণ্ঠে বলল, সিন্ধু কি বন্দি ছিল তো মা, হঠাৎ বের হয়ে আসলো। আমার হাতে কি দোষ বলো তো? মুড়ির দোকানটায় আজ ও বসেছে বন্ধুদের আড্ডা। সৃজন কৌতুক করে বলল, তাহলে আমাদের নিস্তব্ধ বাবু কেউ এখন বুঝি কেউ রিজেক্ট করার সাহস রাখে? অনুভূতি কেমন বলতো দেবো? নিস্তব্ধ বাঁকা হেসে বলল, কেউ নয়, অনলি ওয়ান পারসন অ্যান্ড শি ইজ মাই ওয়াইফ। সৃজন আবারও উপহাস করে মুখ দিয়ে আফসোসের সুর তুলে বলল, এখনো বইয়ের সাথে বাসরটাও সারতে বলে না দোস্ত, তার আগেই তোকে রিজেক্ট করলো। ইস, কলিজাই লাগে রে বন্ধু। এই আমাকে দেখ না, এক বাচ্চার বাপ, কি যে মজারে ভাই। নিস্তব্ধ এবারে চোখ পাকিয়ে তাকালো ওর দিকে। সৃজন এবারে গম্ভীর কণ্ঠে বলল, ওকে ওকে, বাট তুমি কি এখনো বলতে চাও বইয়ের প্রতি তোমার মনে কোনো প্রেম নেই? বলো। নিস্তব্ধ বাঁকা হাসল সৃজনের প্রশ্নে। উত্তর না দেওয়ায় সৃজন নিস্তব্ধর চোয়ালে বরাবর মারল এক খুশি। নিস্তব্ধ তারপরেও হাসছে। মাহিন দাঁত কিরমির করে বলল, শালার হাসির ব্যারাম উঠছে। এই সুজন, ওর একটা প্রেসক্রিপশন লিখে দিস তো। সৃজন সিগারেটের ধোঁয়া শূন্যে মিলিয়ে দিতে দিতে নিস্তব্ধর উদ্দেশ্যে আর একটা সিগারেট এগিয়ে দিতে দিতে বলল, বুঝলাম, নাও বন্ধু সিগারেট খাও, নাও নাও। নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, খাই না। সুজন আহাজারি করে বলল, সে কি বলেন গুরুজি? সেদিন একটানা 1 প্যাকেট সিগারেট নিজে শেষ করেছেন আপনি, এখন বলছেন আপনি সিগারেট খান না। এইটা তো বিশ্বাসযোগ্য নয় গুরুজি। নিস্তব্ধ সুজনের দিকে মুচকি হেসে তাকালো। আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো। সুজন বুঝতে পারলো এই মুচকি হাসির লক্ষণ বেশি ভালো নয়। কি ব্যাপার ভাই, তুই আমার দিকে এইভাবে এগিয়ে আসছিস কেন? আমি কিন্তু তোর বোন নই, সো কন্ট্রোল ইয়োর সেলফ দোস্ত। তখন বোধহয় ঘড়িতে সময় 1টার বেশি। নিস্তব্ধ নিকোষ কারো অন্ধকার রাত, চারিদিকে ঝিঝি পোকার ডাক। কোথাও হঠাৎ হঠাৎ পচা ডোবায় ব্যাঙ ডাকছে তার নিজস্ব ভাষায়।
দীর্ঘ ওটির শেষে নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে বাসায় পৌঁছে নিজ রুমে ঢুকল। বন্ধুদের আড্ডার মাঝেই ফোন এসেছিল হসপিটাল থেকে। নিস্তব্ধ রুমে ঢুকে চারিপাশ তাকালো। কেমন জনমানবহীন রুমটা উত্তপ্ত মরুভূমির ন্যায় খা খা করছে। নেই আগের মতো কোনো চঞ্চলতার ছোঁয়া, নেই কোনো হাসির উৎস, নেই তার ঝগড়া করার সঙ্গী। রুমটা কেমন হাহাকার করছে তার একমাত্র বউয়ের না থাকার বেদনায়। বউ ছাড়া এই কদিন তার জীবনটা কেমন পানসে পানির মতো লাগছে। এক টুকরো শান্তি নেই হৃদয়ে। নিস্তব্ধ হাতের ঘড়িটা খুলে রাখলো ড্রেসিং টেবিলের সামনে। গায়ে থাকা অ্যাপ্রনটা খুলে ছুঁড়ে মারলো বিছানার দিকে। অতঃপর রিমোট হাতে এসির পাওয়ারটা আরো একটু কমিয়ে দিয়ে সোফায় গা এড়িয়ে বসলো। দু হাতে চুলগুলো মুঠো করে ধরে সোফার রেলিং এর ওপর দিয়ে মাথাটা তলি এড়িয়ে দিল। প্রচন্ড গরম লাগছে তার। এসির পাওয়ার কি আর একটু কমানো উচিত? এই ঠান্ডায়ও কাজ হচ্ছে না। তার কপালে জমা হয়েছে বিন্দু বিন্দু ঘামের কণা। আজ কি আকাশটা মেঘলা? বৃষ্টি হবে কি? বৃষ্টিতে ভিজে তার বোধহয় একটু জ্বর-টর বাঁধানো উচিত। তাতে পরীক্ষা করে দেখা যেত মেয়েটার মনে তার জন্য একটু মায়া দয়া আছে কিনা। না, মনে হচ্ছে এবারে বৃষ্টিতে ভেজার আগে তার জ্বরটা বোধহয় এমনিতেই এসে যাবে। উঠে তোয়ালে নিয়ে নিস্তব্ধ চলল ওয়াশরুমের দিকে। ঝর্ণা দিয়ে ঝিরিঝিরি পানির ফোঁটা তার গাল চোয়াল বেয়ে নেমে পড়ছে ছন্দের গতিতে। নিস্তব্ধ আয়নার দিকে তাকালো। পেশিবহুল হাত, সুঘটিত বক্ষ, মসৃণ উদর, কোনো কিছুরই কি মেয়েটার চোখে বাঁধে না? নিজের সৌন্দর্য দেখে তার নিজেরই হিংসা হয়। এই সুন্দর রূপ যৌবন দেখে কি মেয়েটার মনটা কি একটু গলে না? তার ভেতরকার সত্তা তাকে বিদ্রুপ করে বলে, তুমি কি মেয়েটার গোল কাল ফোলা ফোলা মুখশ্রী, সরু চিকন নাক, স্ট্রবেরির মতো ঠোঁটজোড়া, বাঁকানো সটল কোমর, রমণীর অপরূপ সৌন্দর্য দেখে তার প্রেমে মত্ত হওনি? নিস্তব্ধ বাঁকা হাসে। তার ভেতরকার সত্তা আবারও বিরক্তির স্বরে বলে ওঠে, কি হলো, জবাব দাও। তুমি কি তার প্রেমে মত্ত হওনি? নিস্তব্ধ তার পুরো ঠোঁটজোড়া নাড়িয়ে ফিস ফিস করে জবাব দেয়, হতে পারে, কিছু তো অসম্ভব নয়। তার ভেতরকার সত্তার রাগে চিরবিরিয়ে উঠে বলে, তার মানে তুমি আমি এখনো শিওর করবে না, তাই তো? আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? গাছেরও খাও, তলারও করতে চাও। এই, আমায় ধসে রেখে তুমি কি পাও বলো তো? নিস্তব্ধ হেসে ঠোঁট নাড়িয়ে ফিস ফিস করে বলে, আনন্দ পাই। তুমি খুব ইন্টারেস্টিং একটা পার্ট, বুঝলে? কিছু চমৎকার অনুভূতি কি সহজে স্বীকার করা যায় বলো? স্বীকারোক্তির জন্য দরকার যোগ্য ব্যক্তির সঙ্গে সঠিক সময়। সেই সময়েরই ঠিকই তুমি ধসামুক্ত হবে, আর তা মনে হয় খুব শীঘ্রই। বিছানায় গিয়ে নিস্তব্ধ তার বইয়ের ওড়নার খানার ঘ্রাণ নিয়ে চোখ বুঝল। আবেশে তার চোখে ঘুম ধরা দিল। ভোর তখন 6টা। পাখির হালকা কিচিরমিচির চারিপাশে সূর্যি মামা পূর্ব আকাশে উকি দিয়েছে কিছুক্ষণ আগে। ফোনের রিংটনে দীর্ঘক্ষণের তন্দ্রাচ্ছন্ন হলো তার। বিরক্তি নিয়ে ফোন তুলতেই ওপাশ হতে শুনতে পেল এক ভরাট পুরুষালী কণ্ঠস্বর, গুড মর্নিং মিস বাসন্তী। হঠাৎ এমন আপনি সম্বোধনে আবার না পুরোপুরি ঘুম ছুটে গেল তার। চোখ পিটপিট করে উঠে বসল সে। কিছু সেকেন্ড মস্তিষ্ক খাটিয়ে চেনার চেষ্টা করল কণ্ঠের মালিককে। অতপর ভ্রুযুগল কুচকে ওপাশের করা শুভ বার্তার জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করল, তুমি আমার নাম্বার পেলে কোথায়? মাহিন দুষ্টুর স্বরে বলল, আপনার কাছে এই মানব তো নাম্বার খানা চেয়েছিল, কিন্তু আপনি তো দিলেন না, তাই ফোনের মালিক নিজেই বহুত কসরত করে নাম্বার খানা জোগাড় করলো। আচ্ছা, তা আমার নাম্বার দিয়ে আপনার কি কাজ? এই যে এখন যে কাজ করছি। বাসন্তী কৌতুক করে বলল, তো এই কাজটা করার কি প্রয়োজন? মাহিন দুষ্টু হেসে বলল, কি যে বলেন না, হবু বইয়ের খোঁজ খবর তো একটু নিতেই হয়, সময়টাকে তো কাজে লাগানো উচিত। বাসন্তী গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু তুমি ভুল পথে তোমার সময়টাকে কাজে লাগাচ্ছ। সঠিক পথের সন্ধান করে সেটাই যাও, আর সময়কে কাজে লাগাও। বলেই সে খট করে কলটা কেটে দিল। বাসন্তীর বুক ধুকপুক করছে। মাহিন ফোন কাটতেই অজানা আশঙ্কায় তার বুক কেঁপে উঠল। পুনরায় সে কোনো ভুল করতে যাচ্ছে না তো? মাহিনকে কি তার থামানো উচিত? ছেলেটার প্রতি তার কেমন মায়া কাজ করে? কি জন্যে এই মায়ার জন্ম? আদতেও কি এর কোনো ব্যাখ্যা আছে? কলেজের পেছনের দিকটায় বসে আড্ডা দিচ্ছে তাসফিরা। পেছনের একটা দিঘিও আছে, তাতে স্বচ্ছ হালকা সবুজ পানি।
উত্তরে বাতাসে দিঘির পানি থই থই করে, ঢেউগুলো আস্তে ধীরে প্রবাহিত হয়। কখনো অদূরে কোথাও বাসের পাতা উড়ে এসে পড়ে দিঘির চরে। আড্ডা এক ফাঁকে আশা মাইকিং করার মতো করে নিজের ব্যাগ থেকে একটা খাতা বের করে রোল পাকিয়ে নিজের সামনে ধরে বলে, গাইস, তোমরা কি বিশ্বাস করো এই যে আমার সামনে যে সুন্দরী রমণীটি বসে আছে সে একজন বিবাহিত মহিলা? আরাধ্য আর সুনিধি ড্যাব ড্যাব করে চাইলেও তাসফির পানে। হালকা চেঁচিয়ে অবিশ্বাস্য স্বরে বলল, কি? অসম্ভব। তাদের কথা মোটেও বিশ্বাস হচ্ছে না। কি করে বিশ্বাস হবে? নাকে নেই নাকফুল, হাতে নেই চুড়ি, বিয়ের কোনো সিম্বলই তো এই রমণীর মাঝে নেই। তবে বিশ্বাস হবে কেমন করে? ওদের একা একা ভেবে তাকানোতে তাসফি একটু জড়সড় হয়ে বসত। আশা এবারে ঠোঁটে আঙুল দিয়ে ওদের চুপ করার ভঙ্গিমা করে বড়দের মতো করে গম্ভীর কণ্ঠে বলল, তবে সাবধান, এই খবর কেউ জানে না যেন, জানলেই সর্বনাশ। আরাধ্য আর স্বনিধি আশার এমন ভঙ্গি দেখে কুটকুট করে হাসত। তাসফি আশার বাহুতে চাপড় মারল। আশা তাতে পাত্তা দিল না, আবারও সিরিয়াস কণ্ঠে বলল, এমনকি এই মহিলার কাছে নাকি তার বরের কোনো ছবি পর্যন্ত নেই, আর না তো বলছে তার বরটা আসলে কে। স্বনিধি অবাক হয়ে বলল, সে কি? আমাদের বান্ধবীর বরকে আমরা দেখতে পারবো না? এটা কেমন করে হয়? তার নাম কি? তাসফি ইতস্তত করে বলল, অনুভব শেখ। আরাধ্য ঠাট্টা করে বলল, এই তাসফি, সত্যি করে বলতো, বিয়ে হয়েছে তো নাকি ঢপ মারছিস? তাসফি বিরক্তি নিয়ে ওদের দিকে তাকিয়ে বলল, তোরা আমার দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? আজব। আর বিয়ে নিয়ে কি কেউ মিথ্যে কথা বলে নাকি? স্বনিধি বলল, তবে তোর নাকের নাকফুল কই, হাতের চুড়ি কই? তাসফি নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, ওগুলো পড়তে আমার ভালো লাগে না, তাই পড়িনি, সিম্পল। আরাধ্য তাসফিকে জেকে ধরে বলল, ঠিক আছে, মানলাম বিয়ে হয়েছে, এবার তোকে আমাদের দুলাভের সঙ্গে দেখা করাতেই হবে। এই কথার সাথে আশা আর স্বনিধিও সায় দিল। তাসফি পড়ল বিপদে। এবার সে কি করবে? তাসফি আশার দিকে রাগে কটমট করে তাকালো। আশা তার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিল। আশার চোখগুলো যেন বলছে, এবার দেখ কেমন মজা, আমায় দুলাভাইকে আজ পর্যন্ত দেখার সুযোগ দিলে না, এবার বোঝো মজা। চারিদিক কেমন আধারে ঘনিয়ে আসতে শুরু করেছে। আজকাল দিনগুলো বড্ড স্বেচ্ছেতে। যখন তখন আকাশ ছাপিয়ে জলকণা পড়তে শুরু করে। তার হদিস বলা ভারী মুশকিল। তাসফি দ্রুত চেষ্টা করছে কলেজ থেকে বের হতে। প্র্যাকটিক্যাল থাকার দরুন আজ একটু দেরি হয়ে গেল বোধহয়। সন্ধ্যা নেমে এসেছে প্রায়। চারপাশ কেমন আলো আধারির গোলক বাঁধা সৃষ্টি করে রেখেছে। করিডোরটাও কেমন নীরব। চারপাশে কোনো শিক্ষার্থীর দেখা নেই। অবশ্য এই সময় থাকবেই বা কেমন করে। চারপাশে কেমন যেন গা ছমছমে ভাব। সাহসী হলেও তাসফির চারপাশটা এমন গুমট ভাব দেখে গা কেমন শিউরে উঠছে। ওরা তিনজন থাকলে তার এতটা ভয় লাগতো না, কিন্তু ওরা আগে বেরিয়ে গিয়েছে। তার উপর কিছুক্ষণ আগের কঙ্কালগুলো দেখার পর থেকে মনে হচ্ছে সেগুলো তার পিছু পিছু আসছে। হঠাৎ পেছনে কিছু পড়ার শব্দ পেল মনে হয়। তাসফি ভয়ে শিউরে উঠল। তাসফি ভয়ে ভয়ে নিজের ঘাড় ঘুরিয়ে দেখল কেউ নেই। উফ! তাসফি দ্রুত হাঁটার গতি বাড়িয়ে দিতেই চেষ্টা করল, তবে কেন যেন তা হচ্ছে না। করিডোরটা পেরোতে পারলেই সে বাঁচে। তার উপর তাসফিকে আশাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য ভয়ও দেখিয়েছিল তখন। এখানে নাকি এক শিক্ষার্থী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, কিন্তু তাসফি তখন ওদের কথা পাত্তা দেয়নি। এখন মনে হচ্ছে ওদের কথা না শুনে ভুলই করেছে। করিডোরটাও হঠাৎ এত বড় হয়ে গেল কি করে? পথ যেন ফুরোতেই চাইছে না। তিনতলা থেকে দোতলার সিঁড়ির নিকট আসতেই কেউ তাকে পেছন থেকে জাপটে ধরল। তাসফি আত্মা তখন খাঁচা ছাড়া। চিৎকার করলেও তার মুখ দিয়ে আওয়াজ বাইরে বের হতে পারে না, শুধু শব্দই বের হলো। কারণ তার হাত বেঁধিত মুখ চোখ বেঁধেই সবই বেঁধে দেওয়া হয়েছে। রাত তখন 8টা প্রায়। ওসমান ভিলায় ফোন এলো তাসফির মেজো চাচি। তাসফি কি আপনাদের বাড়ি গিয়েছে বিয়ান সাহেব? মেয়েটা এখনো বাড়ি ফিরেনি। ওসমান ভিলায় সন্ধ্যার পরের পরিবেশটা আজ কেমন থমথমে। তাসফির বাসায় না ফেরার খবর শুনে সকলের মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। চিন্তায় কাহিল তাদের মুখভঙ্গি। তার মাঝে মেজ বউ ইনায়া শুধু ঢং বলে আদিক্ষেতায় মুখ বাঁকাচ্ছে, তবুও আড়ালে।
তবে তাকেও আমলেও নিচ্ছে না। মেজো চাচি যখন বলল তাসফি বাসায় ফেরেনি, তারা ভেবেছিল হয়তো কোনো বান্ধবীর বাসায় গিয়েছে। কিন্তু দুশ্চিন্তা তাদের কমার বদলে বাড়তে শুরু করলো যখন সবাই একে একে তাসফির নম্বরে ফোন করতে শুরু করলো। ফোন নট রিচেবল বলছে। যতবার ফোন দেওয়া হচ্ছে মহিলা অসহ্য কণ্ঠটি একই বাক্য শুনতেই তাদের আর ধৈর্য কুলাচ্ছে না। মহিলার কণ্ঠস্বর সুন্দর, মোটেও অসহ্য বা কর্কশ কোনোটাই নয়। তবুও দুশ্চিন্তার সময় সেই মিষ্টি কণ্ঠস্বরও মাঝে মাঝে সবার কাছেই অসহ্য। বাসন্তীর কাছে আসার নম্বর ছিল, একবার দিয়েছিল তাকে তাসফি। সে দ্রুত ফোন লাগালো তাকে। প্রথমে আশা বাসন্তীকে চিনতে পারল না, তাসফির ননদ বলায় চিনতে পারল। সেদিন তাসফিদের বাসায় দেখেছিল সে বাসন্তীকে। আশা জানালো কই না তো, তাসফি তো তাদের সঙ্গে আসেনি, ও তো প্র্যাকটিক্যাল ক্লাস করতে থেকে গিয়েছিল, এতক্ষণে তো বাসায় ফিরে যাওয়ার কথা। আশার মাঝেও চিন্তারা ভর করে বসল। আশা পড়ল চিন্তায়, এতটা সময় হয়ে গেল তার বান্ধবী এখনো বাসায় ফিরল না, কোনো বিপদে পড়ল না তো? সবার তখন আক্কেল গুরু অবস্থা। নীল সাহেব বের হলেন পুলিশ স্টেশন খবর নিতে। কি করবে, কোথায় খুঁজবে তারা ভাবতে পারল না। 8টা গড়িয়ে 9টার কাছাকাছি ফোনটা বন্ধ করে একটা মেয়ে এতক্ষণ বাড়ির বাইরে থাকবে তার প্রশ্নই ওঠে না। তাসফির ক্ষেত্রে তো নয়ই, মেয়েটা আগে কখনো এমন করেনি। নির্ঘাত কোনো বিপদে পড়েছে। অনিমা বেগম এই মুহূর্তেই হসপিটালে থাকা ছেলেকে ফোন না দিয়ে কোনো উপায় দেখছে না। নিলয় সাহেব একা একাই বা কি করবেন? অনিমা বেগম নিস্তব্ধকে বারবার ফোন দিয়ে লাভ হচ্ছে না, ছেলেটা ফোন ধরছে না। অনিমা বেগম হতাশ হয়ে ফোন রেখে দিলেন। বাসন্তী জিজ্ঞেস করলো, কি হলো মা? অনিমা বেগম হতাশ কণ্ঠে বললেন, কল তুলছে না, নিস্তব্ধ। দাদুকে ঘরে শুইয়ে রাখা হয়েছে। তাসফির খবর শুনে তার প্রেশার বেড়ে গিয়েছে, এমনিতেই তার হাই প্রেশার। আয়েশা চট করে বলল, মা নিস্তব্ধ বন্ধুর তো খবর দেওয়া যেতে পারে, ওরা যদি কিছু একটা করতে পারে। বাসন্তী বলল, হ্যাঁ ঠিক বলেছ। ওদের সবার নম্বরই বাসন্তীর কাছে ছিল। সে প্রথমেই সুজনের নম্বরই কল দিল, কিন্তু কাজ হলো না। সুজন নিস্তব্ধর মতন ফোন তুলছে না, বারবার দিয়েও ব্যর্থ হলো। আয়েশা আশ্বাস দিয়ে বলল, কোনো ব্যাপার নয়, সৃজনকে কল দাও। বাসন্তী সৃজনের নম্বরে কল দিল, কিন্তু সে জানালো তারা আজ বিকালে গ্রামের বাড়িতে এসেছে। বাসন্তী কাঁদো কাঁদো চোখে সবার দিকে চাইল। ওই যে কথা আছে না, বিপদ যখন আসে চারিদিক থেকে একসঙ্গে এসে ঘিরে ধরে। অনিমা বেগম বললেন, মাহিনকে একটা ফোন দিত। বাসন্তী হালকা ইতস্তত মুখ করে মাহিনকে ফোন দিল। এবারে ওপাশের ফোন রিসিভ হলো। পারুল ধরেছে ফোন। ওপাশে পারুলের কণ্ঠ শুনে বাসন্তী আরো জড়সড় হয়ে বলল, তোমার ভাইকে একটু দেওয়া যাবে পারুল, একটু দরকার ছিল। পারুল তার হবু ভাবির কণ্ঠ শুনে খুশিতে আত্মহারা চিৎকার করে মাহিনকে ডেকে বলল, ভাইয়া, ভাবি ফোন করেছে ভাইয়া। মাহিন নিজের রুমে কি যেন করছিল। ওর চিৎকার শুনে বেরিয়ে এসে পারুলের মাথায় টোকা দিয়ে ফোনটা নিল। মাহিন ফোন ধরে দুষ্টুমি করে বলল, কি ব্যাপার বাসন্তী সুন্দরী, আজ নিজে থেকে আমায় ফোন করলো যে? এবারে ওপাশে মাহিনের কণ্ঠ শুনে যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। বাসন্তী কণ্ঠে বিষাদ মিশিয়ে বলল, তোমার ফাজলামো রাখো মাহিন। মাহিন কিছুটা চিন্তিত হলো, চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাসন্তী, কেঁদেছেন কেন? গলাটা কেমন ভার ভার লাগছে। বাসন্তী প্রশ্রয় পেয়ে আরো গলে গিয়ে কাঁদো কাঁদো স্বরে বলল, তাসফিকে পাওয়া যাচ্ছে না মাহিন। মাহিন আশ্চর্য হয়ে বলল, পাওয়া যাচ্ছে না মানে? কলেজ থেকে এখনো বাড়ি ফিরেনি, ওর বন্ধুদের কাছেও খোঁজ নিয়েছি, ওরাও বলছে কিছু জানেন না। মাহিন চিন্তিত হয়ে বলল, নিস্তব্ধকে জানিয়েছেন? না ভাই, ফোন তুলছে না তো। আচ্ছা আমি দেখছি, আপনারা টেনশন করবেন না, জলজন্ত মেয়েটা তো উধাও হয়ে যাবে না। মাহিন বাসন্তীর উদ্দেশ্যে আর একটু আদুরের স্বরে বলল, আপনি একদম টেনশন করবেন না বাসন্তী, রিল্যাক্স, আমি দেখছি ব্যাপারটা। মাহিন নিস্তব্ধকে কল করো, কিন্তু ফোনটা রিসিভ হলো না। রিসিভ হবেই বা কেমন করে? নিস্তব্ধ তো ফোনের কাছেই নেই। রাতের পার হলো আরও কিছুটা সময়। নিস্তব্ধ আর সুজন দুজনেই মাত্র ওটি থেকে বের হলো। নিস্তব্ধ ক্লান্ত ভঙ্গিতে হেঁটে নিজ চেম্বারে গিয়ে চেয়ারে গা এলিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে ফোনের ভাইব্রেট খুলতে মুহূর্তে সশব্দে তার ফোনটা বেজে উঠল। মাহিনের ফোন। মাহিন ওপাশ থেকে জিজ্ঞেস করলো,
তুই কোথায় ভাই? নিস্তব্ধ হসপিটালে বলতেই ওপাশ থেকে মাহিন শুধু বলল, আমি আসছি। এরপরই কেটে দিল। নিস্তব্ধ অবাক হলো। ফোনের নোটিফিকেশন চেক করে দেখলো বাড়ি থেকে অনেকগুলো কল এসেছে। সে ভারী অবাক হলো। নিস্তব্ধ বুঝতে পারল না হঠাৎ কি হলো। ফোন দিতেই যাবে তখন সুজন দৌড়ে এলো, বলল, এই বাসন্তী আপার তো অনেকগুলো মিস কল উঠে রয়েছে, কি হলো বলতো? নিস্তব্ধ আরো চিন্তিত হয়ে পড়ল, বলল, হ্যাঁ তাই তো দেখছি, ওয়েট আমি গল্প করে দেখছি হঠাৎ কি হলো। নিস্তব্ধ কোনো অজানা বিপদের আশঙ্কা করছে। সন্ধ্যা থেকেই তার মনটা কেমন অস্থির অস্থির লাগছিল। নিস্তব্ধ ফোন করতেই অনিমা বেগম ফোন ধরলেন। নিস্তব্ধ চিন্তিত কণ্ঠে বলল, কি ব্যাপার মা, হঠাৎ এতগুলো মিস কল, এর প্রবলেম? অনিমা বেগম আতঙ্কিত কণ্ঠে বলল, তাসফিকে সন্ধ্যা থেকে পাওয়া যাচ্ছে না নিস্তব্ধ, ফোন বন্ধ, এখনো বাড়ি ফেরেনি। নিস্তব্ধ উত্তেজিত হয়ে বলল, কি বলছো কি মা, ও তো কোনো 5 বছরের ছোট বাচ্চা নয় যে মেলায় হারিয়ে যাবে। এর আগেও রাতে যাতায়াত করেছে সে। তোমাদের কোনো আইডিয়া আছে কি বলছো তোমরা? রাত 10টা বাজতে চললো আর তোমরা বলছো সে এখনো বাসায় ফেরেনি। মা তোমরা কান খুলে শুনে রাখো, আমার বউয়ের কিছু হলে আমি কাউকে ছেড়ে কথা বলবো না, তোমাদের সবাইকে আমি দেখে নেব। নিস্তব্ধ ফোন কাটার পরে অনিমা বেগম আরো হতাশ হয়ে পড়লেন। ছেলেটা তার আরো উত্তেজিত হয়ে পড়ল। সুজন নিস্তব্ধকে শান্ত করার চেষ্টা করল। নিস্তব্ধ আরো উত্তেজিত হয়ে পড়ল। কি শান্ত হব বলো? তুই ভাবতে পারছিস যদি কোনো বড়সড় বিপদে পড়ে থাকে? সন্ধ্যা থেকে এখনো বাড়ি ফেরেনি। পুচকে মেয়েটা নিজেকে সর্বসর্ব ভাবতে শুরু করেছে, বেশি ডানা গুছিয়েছে। ওর ডানা যদি আজ না ছাটিয়েছে আমি। নিস্তব্ধ ফোন করলো তার এক চেনা ভাইকে, তাকে বলল, যে করি হোক তার দেওয়া ফোনে লোকেশন ট্র্যাকিং করতে। অতঃপর গা থেকে অ্যাপ্রন খুলে ছুঁড়ে ফেলে ফোন পকেটে ঢুকিয়ে দ্রুত গাড়ির চাবি নিয়ে বাইরে বের হয়ে গেল। সুজন পেছন থেকে চিল্লিয়ে বলল, কোথায় যাচ্ছিস? আমিও আসছি, এইভাবে হাইপার হোস না ভাই। নিস্তব্ধের কানে সুজনের কথাগুলো পৌঁছালো না। অন্ধকার এক রুমের মাঝে তাসফি কাতরাচ্ছে। প্রতি মুহূর্তে গা শিউরে ওঠা ভয় তার হাত পা ঠান্ডা হয়ে এসেছে। তখন কেউ পিছু থেকে চেপে ধরায় ভয়ে তাসফি জ্ঞান হারিয়েছিল। ঘন্টা খানেক আগে তার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই তাসফি চোখ পিট পিট করে তাকালো। চারিদিকে অন্ধকার। বুঝতে অসুবিধা হলো না ইতিমধ্যে রাত ঘনিয়ে এসেছে অনেকটা। তার হাত পা বাঁধা, কিন্তু এখন চোখ খুলে দেওয়া তাসফি দেখতে পেল দূরে অবস্থিত ল্যাম্পপোস্টের আলো রুমটার জানালা দিয়ে প্রবেশ করছে। সেই আবছা আলোয় রুমের চারিদিকে অবলোকনের পর তাসফি ভয়ে আতঙ্কে মূর্ছা গেল। এই বুঝি পুনরায় সে জ্ঞান হারাবে? কি ভয়ঙ্কর! চারিদিকে লাশে লাশে সজ্জিত। এটা কোনো সাধারণ রুম নয়, এটা তাদের কলেজের মর্গ। চারিদিক লাশের বহর সাজানো। তাসফি চিৎকার করে উঠল, কিন্তু হায় আফসোস, ব্যতীত কোনো শব্দই তার মুখ দিয়ে বের হলো না। সে দাঁড়াতে পারছে না। তার হাত পা বাঁধা, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। ভয়ে কেঁপে কেঁপে উঠছে। অন্ধকারের সঙ্গে একা থাকায় তার ফোবিয়া আছে। মনে হচ্ছে এই বুঝি লাশগুলো জীবিত হয়ে ক্রমাগত তার দিকে এগিয়ে আসবে। তাসফি থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে, ফুপিয়ে কাঁদছে। সে খুব ভালো করে বুঝতে পারছে কেউ ইচ্ছে করে তাকে এইখানে রেখে গিয়েছে। যারা তাকে এখানে রেখে গিয়েছে তারা খুব ভালো করে জানে সে অন্ধকারে ভয় পায়। সঙ্গে আরো ভয় পাওয়াতে এই মর্গই যথেষ্ট। ভয় একদম কাবু হতে চোখগুলো খুলে দিয়েছে। আতঙ্কে তাসফির প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড দুর্বিষহভাবে কাটছে। নিস্তব্ধ সিসি ক্যামেরার কাছে গিয়েও কোনো লাভ হলো না। ক্যামেরা নষ্ট। নিস্তব্ধ ভেবে পেল ক্যামেরাগুলো হঠাৎ নষ্ট কি করে হলো। সিসি ক্যামেরার দায়িত্বে থাকা লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারলো এগুলো 2 দিন আগেই নষ্ট হয়েছে। কাল নতুনগুলো ডেলিভারি হবে। নিস্তব্ধ ভেবে পেল না এত বড় কেয়ারলেস ভাবে এত বড় একটা হসপিটাল কলেজ চলছে কেমন করে। 2 দিন যাবৎ সিসি ক্যামেরা নষ্ট, অথচ ঠিক করার তাগিদ নেই। নিস্তব্ধ কিছুক্ষণ লোকটার উপর চিল্লাফাল্লা করলো। তাকেই বা দোষ দিয়ে লাভ কি? দোষ তো অথরিটির। নিস্তব্ধ পিয়নকে জিজ্ঞেস করলো। পিয়ন বলল, হ্যাঁ স্যার, কেউ নাই ভেতরে, আমি সব রুম চেক করে তবেই তালা মেরেছি। ওয়াশরুম চেক করেছে? জি স্যার। নিস্তব্ধ মাথা চেপে বসে পড়ল। নিস্তব্ধ নিজেকে এখন একটা অপদার্থ মনে হচ্ছে। নিস্তব্ধর ফোন বেজে উঠল। সুজনকে ইশারা করে তাকে ধরতে বলল। তার কিছুই ভালো লাগছে না। সুজন ফোন রিসিভ করে কথা বলল। ফোনের লোকেশন ট্র্যাক করা গেছে।
ততক্ষণে মাহিনও চলে এসেছে কলেজে। লোকেশন জেনে নিস্তব্ধ ছুটল গাড়ির দিকে। এবার হয়তো বউয়ের খোঁজ পাবে নিস্তব্ধ এই আশায়। নিস্তব্ধর সঙ্গে সুজন আর শাহিনও এলো। নিস্তব্ধ নিজে ড্রাইভ করতে লাগলো। গাড়ির স্পিড দেখে ওরা দুজনেই ভয় পেয়ে গেল কোনো অঘটন না ঘটে যায়। নিস্তব্ধ ইয়াসারের মাথায় তখন একটাই চিন্তা, যে করেই হোক তার বউকে সেভ করতে হবে। তা যেভাবেই হোক সে করবেই। তখন রাত 11টা পেরিয়ে গিয়েছে। নীরব হাইওয়ের রাস্তা ধরে নিস্তব্ধ দ্রুত বেগে তার গাড়িটা ছুটিয়ে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্য একটাই, তাসফি। এদিকে অন্ধকার মর্গে তাসফির নিঃশ্বাস ক্রমেই বন্ধ হয়ে আসছে। তবে কি এখানে এভাবে ছটফট করতে করতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে? নিস্তব্ধ রাত। ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ির শো শো শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ ঠাহর হচ্ছে না। এই রাস্তার চারিধারে ল্যাম্পপোস্টের আলোগুলো না থাকলে রাতের শহরটা মনে হতো কোনো ভুতুড়ে বাসভবন। লোকেশন অনুযায়ী নিস্তব্ধ গাড়ি এসে থামালো একটি শপিং মলের সামনে। ওরা দ্রুত সবাই গাড়ি থেকে বের হলো। নিস্তব্ধ আশেপাশে খুঁজতে লাগলো। সুজন চেঁচিয়ে উঠে বলল, দোস্ত, লোকেশন তো মনে হচ্ছে ওই ডাস্টবিনের পাশে দেখাচ্ছে। নিস্তব্ধ দৌড়ে সেখানেই গেল। সত্যি ফোনটা ডাস্টবিনের পাশে পড়ে আছে। নিস্তব্ধ তা হাতে ধরল। ফোনটা এইভাবে নোংরার ভেতর রাস্তার মাঝে কি করে পড়ে থাকতে পারে? আশ্চর্য। সুজন বলল, এইটা কোনো সংকেত নয় তো তাসফি? হতেও পারে যদি কিডন্যাপার হয়ে থাকে, তবে প্রমাণের জন্য তাসফি ওর জিনিসপত্র ফেলে যেতেই পারে। নিস্তব্ধ আর মাহিন মাথা দুলিয়ে তিনজন আবারও গাড়িতে চড়ে বসল। ঝড়ের গতিতে নিস্তব্ধ গাড়ি চালিয়ে চলল, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এদিকে যত দূর চোখ হাইওয়ের রাস্তা, পাশে কোনো বাড়ি ঘরের ছিটে ফোটাও নেই, আর না তো তাসফির ব্যবহৃত অন্য সব জিনিসপত্র। নিস্তব্ধ মনে প্রাণে চাইছে তার বউ যেখানেই যেন সেফ থাকে। ওরা বুঝলো না কি করবে। নিস্তব্ধ গাড়ি থামিয়ে দিল। মাথা ফেটে যাচ্ছে তার চিন্তায়। মেয়েটা কদিনেই তার হাড় মাংস এক করে ফেলছে। এইরকম চলতে থাকলে সে নিশ্চিত জিন্দা লাশ হয়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। নিস্তব্ধ গাড়ির স্টিয়ারিংয়ে মাথা ঠেকিয়ে রাখলো কিছু সময়। হঠাৎ কিছু মনে পড়তেই নিস্তব্ধ আবারও গাড়ি ঘুরিয়ে নিল। মাহিন বলে উঠল, কি রে, গাড়ি ঘোরালি কেন? নিস্তব্ধ জবাব দিল না। তখন মাহিনের ফোনে আবারও কল এলো বাসন্তীর। চিন্তিত কণ্ঠে বলল, খোঁজ পেলে? মাহিন হতাশ কণ্ঠে জবাব দিল, না, তবে চিন্তা করবেন না, অবশ্যই পাবো, আমরা খুঁজছি। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। ওসমান ভিলায় সবাই জাগ্রত, কারো চোখে ঘুম নেই। এই অবস্থায় কারোরই বা ঘুম আসবে? অন্ধকার মর্গে হাত পা বাঁধা অবস্থায় বসে তাসফি বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে। মনে হচ্ছে লাশগুলো ক্রমেই তার দিকে এগিয়ে আসছে। তার দ্বারা বোধ হয় আর চোখ দুটো খুলে রাখা সম্ভব নয়। তবে কি এখানেই তার জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করতে হবে? আর বুঝি তার ডাক্তার সাহেবের রাগী মুখখানা দেখার সৌভাগ্য হবে না? শাশুড়ি মায়ের আদুরে ধমক খাওয়া হবে না? আয়শা ভাবি আর বাসন্তী আবার হাস্যকর কথা শোনা হবে না? নানির লজ্জাজনক কথা শোনা হবে না? তার দাদির আহাজারি শোনা লাগবে না? মেজো চাচির ভালোবাসা পাওয়া হবে না? আহা, আর কিছুই বুঝি আর তার সাদরে গ্রহণ করা হবে না? তার ডাক্তার সাহেবের ভালোবাসা পাওয়া বুঝি আর তার এ জন্মে হবে না? আচ্ছা, পরবর্তী জন্মে কি সে পাবে অহংকারী পুরুষটার ভালোবাসা? কি নিষ্ঠুর প্রকৃতি! তার ভাগ্যের ওপরেই কেন সর্বক্ষেত্রে এই বিপদগুলো খণ্ডিত রয়েছে? প্রথমে মা, তারপর বাবা, আর এখন তার ডাক্তার সাহেব। এত যন্ত্রণা ভোগ করার চেয়ে বিপরীত মৃত্যুই কি তার জন্য বেছে নেওয়া উত্তম পন্থা নয়? বাবা তো বলেছে উত্তম পন্থা বেছে নিতে। এত এত কষ্টের চেয়ে মৃত্যুই কি যোগ্য উপায় নয়? একবারে মৃত্যুবরণ করলে তো আর তার এই শারীরিক মানসিক কোনো কষ্টই তাকে ভোগ করতে হতো না। ইস! নিস্তব্ধ গাড়ি এসে থামারে পুনরায় প্যাশন মেডিকেল কলেজের সামনে। দ্রুত সিট বেল্ট খুলে নেমে এলো। পকেট থেকে ফোন বের করে গ্যালারি খুঁজে তাসফির লুকিয়ে তোলা একখানা ছবি বের করলো। গেটে থাকা দারোয়ানের কাছে এগিয়ে গেল তটস্থ কদমে। চাচাকে ছবি দেখিয়ে বলল, চাচা, খুব মনোযোগ দিয়ে ভেবে তারপর বলুন তো, বিকেল থেকে এই পর্যন্ত এই মেয়েটাকে কি গেটের বাইরে দেখেছেন? দারোয়ান চাচা চিন্তিত মুখভঙ্গিতে বলল, এত মানুষ যাওয়া আসা করে, কার কথা কেমনে মনে রাখবো স্যার? নিস্তব্ধ আবারও জোর দিয়ে বলল, বিকেল থেকে খুব কম শিক্ষার্থী যাওয়া আসা করে, ভালো করে মনে করুন।
আমার জীবন মরণের প্রশ্ন চাচা, এখন আপনি শেষ ভরসা। দারোয়ান চাচা একটু চিন্তিত হয়ে পড়ল। ডাক্তার সাহেব জীবন মরণের প্রশ্ন, কে এই রমণী যার জন্য এত বড় একজন ডাক্তারের জীবন মরণের প্রশ্ন? সে চেনে এই ডাক্তারকে, অনেক ভালো মানুষ। হসপিটালের খরচ ব্যতীত কতদিন আগে তার এক আত্মীয়র ওটি করেছিলেন নিজের ফিস না দিয়ে। তারা গরিব ছিল। আজকাল এমন বড় ডাক্তারগো উদার মন্ত খুঁজে পাওয়া যায় না, তা খুবই দুর্লভ। দারোয়ান চাচা কিছুক্ষণ ভেবে বলল, আমি দুপুর থেকে এখানে ডিউটি করি, আমার মনে হয় না আমি এনাকে বের হতে দেখেছি, আর সন্ধ্যার পর তো তেমন কেউ বের হয়নি। নিস্তব্ধর মন মাঝারে এক টুকরো আশার আলো উদয় হলো। মাহিন আর সুজনের দিকে তাকিয়ে হাসি হাসি মুখ করে বলল, তার মানে তাসফি ভেতরে আছে? সুজনকে বলল প্রত্যেক রুমের চাবি নিয়ে আসতে। আজ তাসফির প্র্যাকটিক্যাল ছিল 3 তলায়। অতঃপর ওরা 3 জন ছড়িয়ে পড়ল। এক একজন এক এক রুমে খুঁজতে লাগলো, কারণ পিয়নগুলো ফাঁকিবাজ হয়। তারা ভালো করে না চেক করেই ভয়ে বলে চেক করেছি। তাদের মিথ্যা কথার জোরেই অনেক সময় অনেক মানুষকে ভুগতে হয়। এটা খুবই খারাপ একটা অভ্যাস এই পিয়নদের। নিস্তব্ধ সুজন মাহিন প্রত্যেকটা রুম তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু তাসফির দেখা নেই। নিস্তব্ধ যে মনোবল নিয়ে কলেজের ভেতরে প্রবেশ করেছিল, প্রত্যেকটা রুম খোঁজার পরেও তাসফিকে না পেয়ে সেই মনোবলটুকু হারাতে শুরু করেছে। ঘড়ির কাঁটায় রাত তখন 12টার ঘর পেরিয়ে গেছে। অজান্তেই খুব সাবধানে মাহিন খুঁজে খুঁজে দোতলার মর্গের দিকে এগোলো। মর্গে বা তাসফি কি করতে আসবে, তবুও কোন মনে যেন সে সেদিকে আসতো। মর্গের বাহিরে আজ পাহারাদারও নেই। কি আশ্চর্য, সব এমন অদ্ভুত। কেন সিসি ক্যামেরা নষ্ট? এখানে পাহারা নেই, সন্দেহটা একটু বেশি হচ্ছে। মাহিন গুটি গুটি পায়ে দরজার কাছে এগোতে হালকা গোগানির আওয়াজ পেল। মাহিনের বুক ধক করে উঠল। চিৎকার করে ডাকলো সে নিস্তব্ধ আর সুজনকে। নিস্তব্ধ উঠে দাঁড়িয়ে আবারও দৌড়ে এলো সেদিকে। ওদের সবার চোখে মুখে উত্তেজনার ছাপ স্পষ্ট, তবে নিস্তব্ধর যেন তা একটু বেশি। সুজনের চাবি নিয়ে রুম খোলার দেরি করা নিস্তব্ধর পছন্দ হলো না। সে নিজে সুজনের থেকে চাবি কেড়ে নিয়ে কাপা কাপা হাতে তালা খুলতে লাগলো। তবে কাপা হাতে খুলতে গিয়ে সুজনের থেকে তারই সময় বেশি লাগছে। তবুও ওরা কিছু বলল না। বন্ধুর মনের অবস্থা তারা খুব করে ঠাহর করতে পারছে। রুম খুলে ভেতরে ঢুকে পড়ল ওরা। সুজন সঙ্গে সঙ্গে চেনা থাকায় সুইচ বোর্ড খুঁজে লাইট জ্বালিয়ে দিল। অন্ধকার মর্গ আলোকিত হয়ে উঠল সাদা আলোয়। পাশে তাকাতেই নিস্তব্ধ থমকে গেল। চোখ মুখ বিধ্বস্ত অবস্থায় তাসফি পড়ে রয়েছে ফ্লোরে, তার হাত পা মুখ বাঁধা। নিস্তব্ধ আর এক মুহূর্ত দেরি করল না। সেকেন্ডের মাঝে ঝড়ের গতিতে দৌড়ে গিয়ে চাপটে জড়িয়ে ধরল তার প্রিয়তমা অর্ধাঙ্গিনীকে। কাপা কাপা হাতে তাসফির মুখের কাপড় সরিয়ে দিল। চোখে মুখে অজস্র চুম্বন করল তার পুরুষালীর ওষ্ঠদ্বয়ের সহিত। বউকে পেয়ে নিস্তব্ধর চোখ মুখ খুশিতে চিকচিক করছে। হাত পায়ের বাঁধন খুলে দিল। নিস্তব্ধ যেন তাসফিকে একদম বুকের সাথে ঢুকিয়ে নেওয়ার পায়তারা করছে। ঢুকলেই বোধ হয় ভালো হতো, তাহলে তো আর এভাবে হারিয়ে যেতে পারতো না। কেউ তার বউকে আর কষ্ট দিতেও পারতো না। হঠাৎ উষ্ণতা পেয়ে তাসফিও তার দুর্বল হাত দুটো উঠিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরার চেষ্টা করলো তার ডাক্তার সাহেবকে, তবে ততটা সফল হলো না। তাসফির গোঙানিতে নিস্তব্ধর হুঁশ ফিরল। হাতের বাঁধন একটু হালকা করে ধরল। নিস্তব্ধ আদুরের স্বরে ডাকলো, এই তাসফি, কি হয়েছে? কথা বলো, কথা বলো বোকামে। তাসফি মুখ দিয়ে অস্ফুট স্বরে বলল, পানি পানি। নিস্তব্ধ সুজনের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, কিরে গাধা মতো দাঁড়িয়েছিস কেন? শুনিসনি ও পানি খেতে চেয়েছে? নিস্তব্ধ তখনও তাসফিকে জড়িয়ে ধরে আছে। তাসফি দুর্বল চিত্তে নিস্তব্ধর চোখে মুখে হাত আলো, কণ্ঠে দুর্বলতা নিয়ে বলল, আপনি এসেছেন ডক্টর সাহেব? নিস্তব্ধ তাসফির হাত কানা মুঠো পুড়ে বলল, এই তো আমি, দেখো কিচ্ছু হবে না তোমার বোকামে। তাসফি আরো কি যেন বলতে চাইল। নিস্তব্ধ মুখ নিচু করলো। তাসফি ভয়ঙ্কর কিছু অযাচিত বাক্য ছুড়ে দিল নিস্তব্ধর কর্ণে। তা শুনে নিস্তব্ধ একদম দীর্ঘশীত নদীর মতো শান্ত হয়ে গেল। নিস্তব্ধর মুখে হাসি ফুটল, তৃপ্তির হাসি। এই বাক্যই বুঝি শুনবার জন্য সে এত জনমকাল অপেক্ষায় ছিল। নিস্তব্ধ ফিসফিস করে বলল, কথা দিলাম আমার বোকা পাখি। সুজন পানি নিয়ে এলো। মাহিন আর সুজন দুজনেই তাসফি আর নিস্তব্ধকে দেখছে অদ্ভুত চোখে।
কেউ কারো প্রতি ভালোবাসা প্রকাশ না করে সারাক্ষণ ভালোবাসি না বলে মুখে ফেনা তোলার পরেও কি করে কতটা ভালোবাসা চায় তা বোধ হয় এদের দুইজনকে দেখলেই বোঝা যায়। বিয়ের শুরু থেকে সারাক্ষণ যে পুরুষটি বউয়ের সঙ্গে ঝগড়া করেছে, বউকে মানবে না বলে হাজারটা অজুহাত দিয়েছে, এমনকি নিজ রুমে থাকতে দেবে না বলে বাহির করে দিয়েছে, সেই পুরুষটি নিজ অর্ধাঙ্গিনীর বিপদে পাগল পাড়া হয়ে গিয়েছে। কেমন অদ্ভুত আচরণ করছে দেখো, যা তার মতো একজন ম্যাচিউর ডাক্তারের সঙ্গে একেবারেই বেমানান। নিস্তব্ধ আর তাসফিকে দেখে মনে হচ্ছে তারা শত বছরের তৃষ্ণার্থ কপোতী, সঙ্গে তাদের মধুর মিলন মুহূর্ত, হৃদয়ে থাকা গভীর তৃষ্ণা মেটানোর দীর্ঘ প্রয়াস। সুজন পানি নিয়ে এগিয়ে এলো, কিন্তু তাসফি তা পান করার পূর্বেই জ্ঞান হারালো। নিস্তব্ধ কয়বার তার গালে চাপড় দিল, কিন্তু তাসফি আর কথা বলল না। নিস্তব্ধ উত্তেজিত হয়ে সুজনকে বলল, এই দেখো না, ও কথা বলছে না কেন? একটু আগে তো কি সুন্দর করে কথা বলছিল, দেখো না একটু। সুজন এই মুহূর্তে হাসবে না কাঁদবে বুঝতে পারলো না। নিজে ডাক্তার হয়েও বুঝতে পারছে না বউ জ্ঞান হারিয়েছে কেন। উল্টো তাকে জিজ্ঞেস করছে কেন কথা বলছে না। বোঝো ঠেলা, বউকে পেয়ে নিস্তব্ধর বোধ বুদ্ধি কতটা লোপ পেয়েছে তা এই মুহূর্তে সুজন ও মাহিন দুজনেই বুঝতে পারল। ওরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। সুজন নিস্তব্ধকে অস্থির হতে নিষেধ করলো। তাসফির পালস রেট চেক করে বলল, রিল্যাক্স, দেখ দোস্ত, ও অসুস্থ, এত অস্থির হোস না। ওর পালস খুব ধীর গতিতে চলছে, এক্ষুনি ওকে কেবিনে অ্যাডমিট করা দরকার। মাহিন বলল, নিস্তব্ধর কথা পরে বলবি ভাই, ওকে আগে এখান থেকে বের কর। তোর বউ তো পালিয়ে যাবে না ভাই, এখানে থাকবে। এখন প্লিজ চল। নিস্তব্ধ মাথা নাড়িয়ে সায় দিল। সুজন ওঠাতে সাহায্য করতে গেলে নিস্তব্ধ তাকে থামিয়ে দিয়ে ধমক দিয়ে বলল, ছবি না তুই, তোকে বলেছি আমার সাহায্য লাগবে? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলে ধরতে ইচ্ছে করে, তাই না? শালা ক্যারেক্টারলেস, যা সর। মুহূর্তেই নিস্তব্ধ তাসফিকে কোলে তুলে নিল, সঙ্গে কদম বাড়ালো হসপিটালের ভেতরের দিকে। সুজন কাঁদো কাঁদো মুখ করে তাকিয়ে রইল নিস্তব্ধর গমন পথে। মাহিনের দিকে তাকিয়ে বলল, ও এইভাবে আমাকে বলতে পারলো বল? মাহিন মিটমিট করে হাসছে ওর কাণ্ড দেখে। পরক্ষণে বউয়ের প্রতি নিস্তব্ধর কনসার্ন দেখে দুজনেই স্মিত হাসল। যাক, তাদের বন্ধু নিস্তব্ধ এবার তার নিস্তব্ধতা ছেড়ে বাজেভাবে ফেসেছে বউয়ের প্রেমে। জেলাসির জ্বালা কত প্রকার ও কি কি তা সে হারে হারে টের পাবে। শালা নাকি বউকে ভালোবাসবে না, এবার বোঝা মজা। আর দেরি না করে ওরাও চলল হসপিটালের ভেতরের দিকে। তাসফিকে করে নিয়ে হসপিটালের ভেতরে এসে নার্স বলে চিৎকার করে ডাকতেই ওখানে উপস্থিত হলো রাতের ডিউটিতে থাকা নার্সগণ। ভীষণ অবাক হলো। তারা সবাই নিস্তব্ধকে খুব ভালো করেই চেনে, কেমন কিটকিটে তিরিক্ষি মেজাজের। তার উপর মেয়েদের থেকে একটু দূরত্ব বজায় রেখেই চলে বলতে গেলে। আর এখন তারা কিনা নিস্তব্ধর কোলের মাঝে জড়িয়ে থাকা একজন তরুণীকে দেখতে পাচ্ছে। কিছু ইমার্জেন্সি রোগীর পরিবারগণ কেবিনের বাহিরের বেঞ্চে বসেছিল, তারাও অবাক হলো কিছুটা। কারণ রাত এখন 1টার কাছাকাছি। হঠাৎ এত রাতে কারো হঠাৎ চিৎকারে একটু ঘাবড়ে যাওয়ারই কথা সকলের। নিস্তব্ধর ক্রমাগত ডাকে দুজন নার্স দ্রুত গতিতে এগিয়ে গেল। তাসফিকে যথাযথ চিকিৎসার মাধ্যমে কেবিনে দেওয়া হলো। তাসফির শরীর খুব দুর্বল। তাসফির এক হাতে স্যালাইন দেওয়া, অপর হাতে সে নিজের মুঠোয় পুরে তাতে মাথা ঠেকিয়ে বসে রইল ওর পাশেই। মাহিন ফোন করলো বাসন্তীর নম্বরে। এতটা সময় সবাই ড্রয়িং রুমে বসে অপেক্ষার প্রহর গুনছিল। মাহিনের ফোন পেতে সবাই উত্তেজিত হয়ে পড়ল। শেষে আয়েশা এই কলটা ধরল। তাসফিকে পাওয়া গিয়েছে শুনে সবার অশান্ত মন মুহূর্তেই যেন শান্ত হলো। ঘাড়ের ওপর থেকে টনের বোঝা নেমে গেল এক নিমিষেই। আয়েশা ছুটল দাদুকে জানাতে। সবাই এখনই বের হবে হসপিটালের উদ্দেশ্যে, আর বসে থাকার কোনো মানে হয় না। অসুস্থ শরীরে দাদুও বায়না করলো যেতে, কিছুতেই তাকে মানানো গেল না। অতঃপর শুধু রুম পাকে রেখে যাওয়া হলো পান্নার কাছে। মেয়েটা কাকিয়ার জন্য কান্না করতে করতেই ঘুমিয়ে পড়েছে। তার উপর এমনিতেই সারাদিন কাকিয়ার নাম জপ করতে থাকে, কাকিয়াকে বাড়িতে আনো বলে। সবাই হসপিটালে আসতেই নিস্তব্ধর গম্ভীর নির্লিপ্ত স্বরে বলল, তোমরা আমার জোট বেঁধে বসেছে কেন? এতজন তো একসঙ্গে কেবিনে থাকলে সমস্যা হবে। অনিমা বেগম ছেলের কথায় বেজার বিরক্ত হলো। দেখো ছেলের কাণ্ড, নিজে বউয়ের চিন্তায় চোখ মুখ কেমন পাংশুটে বর্ণ করে ফেলেছে, আর তাদের বলছে জোট বেঁধে এসেছে কেন? সুফিয়া বেগম এগিয়ে গিয়ে নাতির কান মলি দিয়ে বলল, কেন রে হতচ্ছাড়া, বউ কি তোর একার নাকি? আমাদের নাতি বউ, মেয়ে সে বুঝলি? দেখি সর তো, তুই সর, যা বাইরে যা,
তোকে দিয়ে আর কোনো কাজ নেই, আমরা সবাই ঠিক আছি। তুই বেশি মানুষ হয়ে গেছিস, যা বাইরে যা, তো দেখি অনেক দেখেছিস, আর দেখন লাগবো না। এত দেখে কি হবে, ওই তোর বাপের দেওয়া কাগজে সই করে দিস, তৈলেই সব শেষ। যা যা। স্তব্ধ পুনরায় ডিভোর্সের কথা শুনে রাগে চোয়াল শক্ত করে নিল। সে যে মেয়েটাকে উদ্ধার করলো তাতে তার কোনো দাবি নেই। এখন সে বাইরের মানুষ, তাকে কোনো কাজেই দরকার নেই। ফুঁসে উঠে কিছু বলতে নেবে তার আগেই পুনরায় নিজেকে শান্ত করে নিল সে। তাসফির আওড়ানো তখনকার বাক্যগুলো মনে করে বাঁকা হাসল। তবে সে জানে না সেগুলো কতদূর সত্য। সুস্থ হলে সে নিশ্চিত বোকা মেয়েটা নিজে থেকে কিছুতে তখনকার বলা কথা সুগুলো স্বীকার করবে না যে সে বলেছে এসব কথা। বজ্জাত মেয়েটাকে সে হাড়ে হাড়ে চেনে, মুহূর্তের মাঝে সব অস্বীকার করে নেবে। এক সেকেন্ডও লাগবে না। না বলুক সে ঠিক বলিয়ে নেবে। তাসফির জ্ঞান ফিরল প্রায় 4টার দিকে। হাতের স্যালাইনও শেষ, সবাই তার শিওরে বসা। শুধুমাত্র নিস্তব্ধ কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে আছে দরজার সামনে। সে তাসফির সামনে যাওয়ার সাহস করে উঠতে পারছে না। মেয়েটাও তাকে কেমন দেখেও না দেখার ভান করছে। দেখো, এমনি এমনি তো আর সে অভদ্র অসভ্য বলে না। তাসফি একবার আর চোখে নিস্তব্ধকে দেখে গমগমে স্বরে বলল, দাদু তোমার নাতিকে বলো কেবিন থেকে বেরিয়ে যেতে, আমি তাকে আমার চোখের সামনে দেখতে চাই না। নিস্তব্ধ চোখ বড় বড় করে নিল অসভ্য মেয়েটার কথা শুনে। সে যাকে বাঁচালো তাকে বেরিয়ে যেতে বলছে, কত বড় সাহস করে যায়। কিছু বলতে এগিয়ে যাবে তার আগেই সুজন আর মাহিনুকে পেছন থেকে জাপটে ধরল। নয়তো দেখা যাবে দুটো এখানেই আবার ঝগড়া করে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। ওরা ভেবে পাচ্ছে না কিছুক্ষণ আগে কি মহব্বত দেখলো দুটোর মাঝে, আর এখনই আবার শুরু হয়ে গেল। উফ, আর পারা গেল না এদের নিয়ে। মাহিন সায় দিয়ে বলল, হ্যাঁ ভাই চল, তোর এখন রেস্ট দরকার, একটু ফ্রেশ হয়ে নে, তারপর আবার আসবি চল। নিস্তব্ধ আর কোনো উত্তর না দিয়ে ওদের ছাড়িয়ে নিজে থেকেই হনহন করে হেঁটে চলল নিজের চেম্বারে। সারা রাত ধকলের ক্লান্তিতে নিস্তব্ধ ফ্রেশ হয়ে চেয়ারে বসে চোখ বুঝতেই কখন ঘুমিয়ে পড়লো বুঝতেও পারল না। নিস্তব্ধ যখন চোখ খুলল ঘড়িতে তখন 8টা বাজছে। সে চট করে উঠে দাঁড়ালো। এতটা সময় কখন ঘুমালো? দ্রুত তাসফির কেবিনের নিকট পৌঁছালো। দরজা খুলতেই যা দেখলো তাতে তার চোখ মুখ লাল হতে শুরু করলো। নিস্তব্ধ রাগের চোয়াল শক্ত করে চেয়ে রইল তাসফি ব্যতীত খালি কেবিন দেখে। রাগে চিড়িবিড়িয়ে শক্ত কণ্ঠে বলল, আমার বউ কোথায়? অনিমা বেগম নির্লিপ্ত কণ্ঠে বলল, চলে গেছে। চলে গেছে মানে? বাসন্তী এবার বিরক্তি নিয়ে বলল, উফ, চলে গেছে মানে চলে গেছে ভাই, তার বাড়িতে চলে গেছে। এত প্রশ্ন কেন করছিস ভাই? দেখছিস না গুরুত্বপূর্ণ আলাপ করছি। স্তব্ধর ঝাড়ি মেরে চোয়াল শক্ত করে বলল, সে চলে গেছে তো তোর এখানে বসে থেকে কি করছিস? লুডো খেলছিস? কীর্তন হচ্ছে এখানে? সার্কাস চলছে? তোরা 5 মিনিটের সঙ্গে ব্যাগ গোছা, গুছিয়ে তার সাথে চলে গেলেই পারতিস। অশুভ মেয়েটা তার জীবনটা তেনা তেনা করে তবে ছাড়বে, সেটা দেখছে। তোমরা এতটা অকৃতজ্ঞ কি করে বলো তো? অসুস্থ কি করে যেতে দিলে? আয়েশার নির্লিপ্ত কণ্ঠে টিপ্পনি কেটে বলল, দেওরজি, তোমার বউ কোনো ছোট বাচ্চা নয় যে আমাদের কথা শুনে বসতে বললেই বসবে আর চলতে বললেই চলবে। তা ইচ্ছে হয়েছে তাই গেছে স্পেশাল। এই স্পেশাল কথা বুঝতে পারছো না আমার দেওরজি? আহারে বেচারা। কলেজের পরিবেশ আজ ভীষণ গরম। তারই ইঙ্গিত পেয়েছে গেট দিয়ে সকল শিক্ষার্থী প্রতিদিনের নয় হুলস্থুল বাঁধিয়ে ঢোকার সাহস পাচ্ছে না। চুপচাপ স্বল্প কদমে হেঁটে যাচ্ছে। আজ বোধহয় ক্লাস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চারপাশে সকলের চুপি চুপি ফিসফাস ধ্বনি। 11টায় মিটিং ডাকা হয়েছে। কলেজের অধ্যয়নরত সকল শিক্ষককেই সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারো কারো মুখ থেকে মিটিংয়ের কারণ টুকরো টুকরো বের হয়ে আসছে। কেউ বলছে কাল নাকি মর্গে এক শিক্ষার্থীকে হাত পা মুখ বেঁধে আটকে রাখা হয়েছিল। বেঁধে রাখা হয়েছিল তাও আবার কোথায়? মর্গে। সেটা শুনেই সব শিক্ষার্থী শিউরে উঠছে। মেডিকেল শিক্ষার্থীদের জন্য মর্গ একটি আতঙ্কের স্থান, আর সেখানেই কিনা কাউকে বেঁধে রাখা হয়েছিল, তাও অর্ধরাত পর্যন্ত সেই শিক্ষার্থী ছিল সেখানে। আদতেও সেই শিক্ষার্থী এখন পর্যন্ত বেঁচে আছে তো? সকলের মনেই তখন প্রবল শঙ্কা। আতঙ্কে সবাই হাঁসফাঁস করছে। কেউ বলছে কাকে আটকা রাখা হয়েছিল বলো তো?
সে ছেলে নাকি মেয়ে? কেউ বলছে মেয়ে তো কেউ বলছে ছেলে, কেউ বলছে সে কোথায় আছে এখন, আবার কেউ বলছে হসপিটালেই ভর্তি। সর্বোপরি সবাই ভীষণ কনফিউশনে ভুগছে। আর যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে, খুঁজে বের করা হবে, তাই তারা আরো আতঙ্কে আছে। কেউ বলছে এই চল না দেখে আসি মেয়েটা কে হতে পারে, কি শত্রুতা ছিল তার সাথে কারো। মানে তাসফিকে আটকে রাখার খবর দাবানলের মতো পুরো কলেজে সকলের নিকট পৌঁছে গিয়েছে। অনেকের আবার দারোয়ানের কাছ থেকে জানতে পেরেছে নিস্তব্ধ নাকি নিজে সারাটাক্ষণ পাগলের মতো এদিক থেকে ওদিক খুঁজে খুঁজে তবে বের করেছে। ডক্টর নিস্তব্ধ ইয়াসার নাকি বলেছে মেয়েটাকে না পাওয়া তার জীবন মরণের প্রশ্ন। তা শুনে শিক্ষার্থীরা আরও কৌতূহলী হয়ে উঠেছে যে তাদের এমন একজন ইন্ট্রোভার্ট অ্যাটিটিউডওয়ালা গম্ভীর স্যারের একজন মেয়ের জন্য জীবন মরণের প্রশ্ন। ভীষণ আশ্চর্যজনক কথাবার্তা। ঘটনা কি আসলে সত্য? কতটুকু সত্য? আর সত্য হলে কেই বা সেই সৌভাগ্যবতী রমণী যার জন্য তাদের গম্ভীর স্যার পাগলাপাড়া হয়ে গেছে? সবাই মেয়েটাকে দেখার জন্য উৎসুক হয়ে আছে। কেউ কেউ তো সাহস করে দেখতেও গিয়েছিল, কিন্তু নার্স কিছুতেই ঢুকতে দেয়নি। কলেজের সবার মাঝে তখন আতঙ্ক, উৎকণ্ঠা, উত্তেজনা, জেলাসি, হিংসা, ভয়, সকল অনুভূতি মিলেমিশে একাকার। তাই তারা কোনটা প্রকাশ করবে কোনটা না সেটাই ভেবে পাচ্ছে না। আজ ওই মেয়েকে আটকে রেখেছি, কাল যদি তাদের মধ্যে কেউ কাউকে একইভাবে আটকে রেখে ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তখন কি হবে? সবচেয়ে বেশি সকলের মনে এই ভয়টাই কাজ করছে, কারণ এরকম কাজ আগে কেউ ঘটায়নি। তাই তো সকলের মনে উত্তেজনাটা একটু বেশি। 11টার মিটিংটা কি হয় তারা জানতে উদ্গ্রীব হয়ে আছে। মাছের কাটা গলার মাঝে তাদের হাঁসফাঁস করছে। নিস্তব্ধ স্যার নাকি বলেছেন কলেজের ভেতরের কারোরই এই কাজ। আজ কলেজে যারা আসবে কেউ যেন বাহিরে না যায়, সকলকে থাকতে বলেছে। গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কি এক অসহ্য যন্ত্রণা। আশা, আরাধ্য, স্বনিধি কলেজে এসে এইসব শুনতেই আতঙ্কে আটখানা হয়ে আছে তারা। কেউ না জানলেও তারা খুব ভালো করেই বুঝতে পারছে এটা তাদের প্রাণপ্রিয় বান্ধবী তাসফি ব্যতীত আর কেউ হতেই পারে না। কারণ কাল সন্ধ্যা থেকেই তাসফির হদিস পাওয়া যাচ্ছিল না। ওরা দৌড়ে গেল নিজেদের প্রাণপ্রিয় বান্ধবীর দর্শন পেতে। যদিও তারা শুনেছে কাউকে কেবিনে অ্যালাউ করছে না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কি। তিনজন তাসফির কেবিনের সামনে এসে নার্সকে অনুরোধ করছে ভেতরে ঢুকতে দিতে। বলেছে তারা ওর কাছের মানুষ, কিন্তু অ্যাপ্রন পরা দেখে ওদের শিক্ষার্থী ভেবে কিছুতেই ঢুকতে দিচ্ছে না। আসলে সকালে নিস্তব্ধকে যখন সবাই বলল তাসফি বাড়ি চলে গিয়েছে, সবাই তাকে মিথ্যে কথা বলেছিল। তাসফি ওয়াশরুমে গিয়েছিল। নিস্তব্ধকে বাজিয়ে দেখতে তারই ফায়দা লুটেছিল সকলে। নিস্তব্ধ সব বুঝতে পেরে তখন রাগে কটমট করতে করতে নিজের চেম্বারে ফেরত এসেছিল। নিস্তব্ধ তখনই তাসফির কি অবস্থা দেখতে এসেছিল। নিস্তব্ধকে দেখতে পেয়ে তিনজন একটু আশার আলো দেখল। নার্সগুলো বড্ড বেয়াদব। তারা কি আর মিথ্যা কথা বলছে নাকি? ওরা জানে না নিস্তব্ধ স্যার তাদের কথা মানবে কিনা। তবুও বলে দেখতে সমস্যা কোথায়। ওরা তিনজন ভয়ে ভয়ে নিস্তব্ধকে বলল, স্যার আমরা কি একটু ভিকটিম অর্থাৎ তাসফির সঙ্গে একটু দেখা করতে পারি? আশা অনুরোধ করে বলল, স্যার আপনি তো জানেন আমি ওর বান্ধবী, প্লিজ স্যার। নিস্তব্ধ ওদের দিকে ভ্রু কুঁচকে তাকালো, অতঃপর বিরক্ত মুখভঙ্গি করে বলল, যাও, তবে বেশি সময় নয়। আশা আর সৌনিধি ভেতরে ঢুকে গেল। আরাধ্য ঢুকতে গেলে নিস্তব্ধ বাধা দিয়ে তাকে ধমক দিয়ে বলল, এই ছেলে তুমি কোথায় যাচ্ছ? না। আরাধ্য আমতা আমতা করে বলল, কেন স্যার ভেতরে? নিস্তব্ধ বলল, তোমাকে যেতে দেওয়া যাবে না, যাও ক্লাসে যাও, গো। অতঃপর নিস্তব্ধ কেবিনের ভেতরে ঢুকে গেল। আরাধ্য হতভম্ব হয়ে বাইরে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল না স্যার ওদের ঢুকতে দিল, অথচ তাকে কেন ঢুকতে দিল না। সেও তো তাসফির বন্ধু নাকি? আশ্চর্য। আশা আর সৌনিধি ভেতরে ঢুকেই তাসফিকে জড়িয়ে ধরল। কিছু টুকটাক কথাবার্তা বলে ওরা জিজ্ঞেস করল, তুই কাউকে দেখিসনি? কে তোকে আটকে রাখলো? তাসফি না বোধক মাথা নাড়ল, বলল, আমাকে পেছন থেকে চোখ বন্ধ করে ধরেছিল, দেখতে পাইনি। নিস্তব্ধ এবারে আশা আর সৌনিধির উদ্দেশ্যে বলল, হয়েছে, এবারে তোমরা আসতে পারো।
কি আর করার, স্যারের আদেশ ওরা মেনে নিয়ে বেরিয়ে গেল। তবে যাওয়ার আগে আশা আর চোখে নিস্তব্ধ স্যারের দিকে সন্দেহের দৃষ্টি দিয়ে দেখল। বাইরে নিস্তব্ধকে নিয়ে বলা গুঞ্জনগুলো সেও শুনেছে, তবে তা কতটুকু সত্য কিংবা মিথ্যা তা ওর জানা নেই। নিস্তব্ধ সামনে থাকা এসব ব্যাপারে সে তো তাসফিকে চেপে ধরে কিছু জিজ্ঞেসও করতে পারল না। তারও স্যারকে নিয়ে একটু সন্দেহ হয়। তাসফির প্রতি পজিটিভনেস একটু বেশি সন্দেহজনক, সে খুব করে খেয়াল করেছে। অতঃপর আশাও তাদের দিকে চোখ ছোট ছোট করে চেয়ে বেরিয়ে গেল। তাসফি চুপচাপ ওদের গমন দেখলো, টুর শব্দটি করল না। নিস্তব্ধ এবারে ওখান থেকে একটা বেঞ্চ টেনে বসলো পায়ের ওপর পা দিয়ে সাহেবের মতন। তাসফি আর চোখে তা দেখে মনে মনে ঢঙের আখ্যায়িত দিয়ে দিল। নিস্তব্ধ তাসফিকে সিরিয়াস মুখ করে বলল, মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার, আপনাকে এখন কিছু প্রশ্ন করা হবে, ঠিকঠাক উত্তর দিবেন, ওকে? তাসফি জবাব দিল না। নিস্তব্ধতা পাত্তা না দিয়ে গম্ভীর সুরে শোধালো, মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার, আপনি কি জানেন আপনাকে কে উদ্ধার করেছে? তাসফি নির্লিপ্ত স্বরে জবাব দিল, জি। তাদের নাম বলুন। তাসফি এবারও নির্লিপ্ত কণ্ঠে বলল, সুজন আর মাহিন। নিস্তব্ধ বুঝলো তাকে ইচ্ছে করে রাগানোর চেষ্টা করা হচ্ছে, তবুও সে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, আপনি জানেন না আপনাকে দুজন নয় বরং তিনজন মিলে উদ্ধার করা হয়? তাসফি আশ্চর্য হওয়ার ভঙ্গিমা করে বলল, না। ওকে, ফাইন। নিস্তব্ধ ধৈর্য ধরে আবার প্রশ্ন করল, মিসেস ইয়া স্যার, আপনি কি বলতে পারবেন আপনাকে কারা অ্যাটাক করেছিল? তাদের দেখেছিলেন বা উপলব্ধি করেছিলেন? তাসফি অন্যদিকে মুখ ঘুরিয়ে স্বরে বলল, জানি না। তার মানে আপনি বলতে চাইছেন আপনাকে যে আটকে রেখেছিল তাদের কাউকে আপনি দেখেননি, আর কারা এমনটা করতে পারে তাও জানেন না বা বলতে পারবেন না, তাই তো? কি অদ্ভুত ব্যাপার, সামান্য মুখ চেপে ধরে আপনি জ্ঞান হারিয়ে ফেললেন। এটুকু খরগোশের জানের সাহস নিয়ে চলাফেরা করেন, আবার নিজের সর্বসর্ব বলে দাবি করেন। বাহ, ইন্টারেস্টিং। দেখুন, আপনি কিন্তু এবার বেশি বেশি করছেন। বিয়ের পরদিন থেকে তো দেখে আসতে, শুধু থামার তো নামগন্ধও নেই। না তোর করছেন না দেখতে। মাই গুড লাক বাট ইয়োর্স ব্যাড লাক। তাসফি অবাক চোখে চেয়ে রইল। কিসের কথা বলছে এই লোকটা? আশ্চর্য। মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার। নিস্তব্ধকে থামিয়ে দিয়ে তাসফি এবারে শোয়া থেকে উঠে বসে বিরক্তির স্বরে বলল, এ আপনি কোথায় নিজের নামের সঙ্গে আমার নামটা জুড়ে দেবেন না তো আবার? শুনতে না জাস্ট অসহ্য লাগে আমার, বিরক্তিকর। নিস্তব্ধ ভাবলেহীন কণ্ঠে বলল, কিন্তু নাম তো অলরেডি জোরে আছে, এটা কি কাটছাট করার তো কোনো ওয়ে নেই মিসেস নিস্তব্ধ, ইয়া স্যার। তাসফি নিস্তব্ধ চোখে চোখ রেখে রাগী স্বরে বলল, কিন্তু মিস্টার নিস্তব্ধ তো তার জোড়া থাকবে না, অলরেডি ক্লোজ করার ব্যবস্থা করা হয়েছে। সো প্লিজ এই মিসেস নিস্তব্ধ ইয়াসার নামটা না আমার সামনে অন্তত উচ্চারণ করবে না। আর আমার গলায় না কাটার মতো বাঁধে, বুঝলেন? লজ্জা লাগে আমার শুনতে। নিস্তব্ধ বেঞ্চ থেকে উঠে দাঁড়ালো, মুহূর্তেই তাসফিকে নিজের দিকে ঘুরিয়ে বসালো, কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বাঁকা হেসে বলল, কিন্তু এই নামের গোটা ব্যক্তিটাকেই তো জ্ঞান হারানোর আগে ভালোবাসার কথা বলেছিলেন, তখন অসহ্য লাগেনি? তখন লজ্জা লাগেনি? এই গোটা নামের মানুষটাকে যখন আষ্টের পৃষ্ঠে জড়িয়ে ধরেছিলেন তখন লজ্জা লাগেনি? তাসফি ভ্রু কুঁচকে বলল, আমি কখনোই এরকম কিছু বলিনি। বললাম তো বলিনি, তাই লজ্জা লাগার প্রশ্নও আসে না। ওকে, আপনি মানবেন না, ফাইন, মানতে হবে না, আমি মানিয়ে নেব। সঙ্গে নিজের সবটুকু অধিকারে বসিয়ে নেন। মাথায় রাখবেন, আজ হসপিটাল থেকে নড়বেন না। আমি এসে যেন আপনাকে আজ রাতে হসপিটালে দেখতে পাই, অ্যান্ড দ্যাটস মাই ওয়ার্নিং। তাসফি ঢোক গিলল। কি ব্যাপার বলুন তো, মিসেস নিস্তব্ধ তো ঘামছে কেন? এনি প্রবলেম? তাসফি মনে মনে বলল, প্রবলেম তো বিরাট প্রবলেম। সে আর যদি আপনাকে বলা যেত, সত্যি এমন কিছু বলে ফেলেনি তো আমি নিজের মনকে তার নিজেরই বিশ্বাস হয় না। আর কিসের অধিকার পুষিয়ে নেবে লোকটা? নিস্তব্ধ দরজা পর্যন্ত গিয়েও আবার ফিরে এলো, বাঁকা হাসলো। মুহূর্তের মাঝে তাসফির কোমর আঁকড়ে ধরো, আঙুলের সাহায্যে কিছুটা চাপও প্রয়োগ করলো উক্ত স্থানে। তাসফি কিছুটা আর্তনাদ করে উঠল। নিস্তব্ধ কিছুটা থেমে টেনে টেনে বলল, বাই দ্য ওয়ে ম্যাডাম, ইয়োর ফিগার ইজ সো হট অ্যান্ড সফট অ্যান্ড অ্যাট্রাকটিভ, আই লাইক ইট সো ব্যাডলি। তাসফি চোখ বড় বড় করে ফেলল। নিস্তব্ধ তৎক্ষণাৎ তাসফির কানের লতিতে কামড় বসালো,
হালকা ব্যথায় উফ শব্দ করে উঠল তাসফি। নিস্তব্ধতাতে ফিস ফিস করে বলল, ব্যাড সাউন্ড, বাট আই ডোন্ট রিয়েলি ডু এনিথিং। নিস্তব্ধ পুনরায় একই কাজের পুনরাবৃত্তি ঘটালো। তাসফির প্রচন্ড মেজাজ খারাপ হলো। তাসফি অহংকারী পুরুষটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল। এই লোকের অহংকারে এক টুকরো ভাটা পড়েনি এতদিনে, কিন্তু নিস্তব্ধ তার আগে তাকে ছেড়ে দিল। অতঃপর কৌতুক করে বলল, বলেছিলাম সবসময় আপনার একই টেকনিক কাজে লাগবে না। কাম অন, অ্যাপ্লাই দ্য নিউ মেথড। তাসফিকে হতভম্ব করে রেখে নিস্তব্ধ তটস্থ কদমে কেবিন ছেড়ে বেরিয়ে গেল। পালাতে হবে তাকে তাসফি। আর এক মুহূর্ত এই সিংহের গুহায় থাকার ইচ্ছে নেই তার। তার অভদ্র ডাক্তার সাহেবের অসভ্য কথাবার্তার সঙ্গে নীরব হুমকিতে শিহরণের সঙ্গে তার গলা শুকিয়ে মরুভূমির ন্যায় কাট কাট হয়ে গেছে। পাশের টেবিলে থাকা পানির গ্লাস উঠিয়ে ঢকঢক করে পানি পান করে এক নিমিষেই পুরোটুকু সাবার করে দিল। বাসন্তী এলো তখন কেবিনের রুম ঠেলে। সকালের সময় ওসমান ভিলায় চলে গিয়েছিল। বাসন্তী ফ্রেশ হয়ে আবারও আসতো। মেয়েটার শরীর দুর্বল, তাই তো আজ দিনটা হসপিটালেই কাটাতে। তাসফিকে এতটা অস্থির দেখে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার তাসফি, এতটা ঘাবড়ে গিয়েছিস কেন? কোনো সমস্যা? তাসফি বাসন্তীকে টেনে নিজের কাছে বসিয়ে বলল, একটু সাহায্য করো না আমার মিষ্টি আপাই। কি সাহায্য? আর কলেজের পরিবেশ কখন ঠান্ডা হবে বলতো? তাসফি দ্রুততার সহিত বলল, জানি না, শুনো আমি বের হব, বাড়িতে যাব। বাসন্তী অবাক স্বরে বলল, সে কি, তোর শরীর তো দুর্বল, স্যালাইন আরেকটা দেওয়া উচিত। রাখো তো তোমার স্যালাইন, বাড়ি গিয়ে ভাত আর অ্যাপল, মালটা, কমলা, আনার এগুলো খেয়ে সুস্থ হয়ে যাব আমি একদম। শুনো না, আমি বের হবো আড়ালে, বুঝেছো? তেনার তোমার দায়িত্ব শুধু তোমার ভাই যেন রাতের আগে টের না পায় আমি কেবিনে নেই। কিভাবে সামলাবে সেটা আমি জানি না। তাসফি উঠতে উঠতে বলল, আমি গেলাম, টাটা। বাসন্তী কিছু বলবে তারও সুযোগ পেল না। মেয়েটা এত দুরন্ত হলে কেমনে করে? এখন তারই ভাইবাকে সামলাতে হবে। কেন যে বড় হতে গিয়েছিল, সব দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। উফ। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।